হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে তোমাদের সাথে মার্কেটিং প্রথম পত্রের অধ্যায় 4 অর্থাৎ সামষ্টিক পর্যায়ে উৎপাদন এই টপিকটা নিয়ে আলোচনা করা হবে। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, বিকজ আজকে চ্যাপ্টারে আমরা বেশ কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে। সো আমাদের একটু সময় বেশি লাগবে তুলনামূলক। সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, সো আজকে কোন চ্যাপ্টারটা কভার করবো ভাই? আমরা লাস্ট ডেতে হচ্ছে কি অধ্যায় 3 কভার করেছি, আজকে হচ্ছে কি অধ্যায় 4 কভার করবো। ওকে, সামষ্টিক পর্যায়ে উৎপাদন। সো সামষ্টিক পর্যায়ে উৎপাদন নিয়ে আলোচনা করতে গেলে যেই কথাটা আসবে যে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কী জিনিস। সামষ্টিক শব্দের অর্থ আশা করি সবাই জানো। সামষ্টিক শব্দের অর্থ কী ভাই? সামষ্টিক শব্দের অর্থ হচ্ছে যে সামগ্রিক, একসাথে। মানে আমরা এককভাবে কোনো কিছু নিয়ে ভাববো না, এককভাবে একটা প্রতিষ্ঠানের উৎপাদন কতটুকু সেটা না ভেবে একটা দেশের সামগ্রিকভাবে জাতীয় উৎপাদন কতটুকু, জাতীয় খরচ কতটুকু, এই বিষয় নিয়ে ভাববো। সো সামষ্টিক মানে সামগ্রিক। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে সামষ্টিক বা সামগ্রিক বিষয়টা কি। ওকে, ওকে, হ্যাঁ। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে, বিকজ মূল আলোচনায় চলে গেলে পরে জয়েন করলে আসলে বুঝতে একটু অসুবিধা হয়। ওকে, আই গেস এভরিথিং ওকে আছে। সো সবাই একটু দ্রুত জয়েন হোক। ওকে, ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা শুরু করি। দেখো, যে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে অথবা একক বা আলাদা আলাদাভাবে অর্থনীতির বিষয় আলোচনা না করে দেশের অর্থব্যবস্থাকে সামগ্রিক আলোচনা করাই সামষ্টিক অর্থনীতির বিষয়। এর মূল লক্ষ্যটা কি? এর মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। যে আসলে আমার লাইক ধরো আমি যদি এককভাবে হিসাব করি, তাহলে আমার ফ্যামিলির কন্ডিশন বা আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে আমি জানতে পারবো, অথবা আমি আমার ফ্যামিলিটা জানতে পারবো, বাট সামগ্রিকভাবে দেশের কী অবস্থা এটা জানতে পারবো না। সো দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য আমাদের এই সামগ্রিক অর্থনৈতিক হিসাব নিকাশটা করতে হয়। ওকে, সো এটা বলছে যে অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ, মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট উৎপাদন, মোট ভোগ, মোট বিনিয়োগ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা কি করতে পারি? জানতে পারি। ওকে, সো তোমার কোশ্চেন আসতে পারে যে সামষ্টিক পর্যায়ের উৎপাদন কাকে বলে। হ্যাঁ, তোমার কোশ্চেন আসতে পারে কি যে সামষ্টিক পর্যায়ের উৎপাদন কাকে বলে। ওকে, এই কোশ্চেন আসাটা খুবই স্বাভাবিক। তো সামষ্টিক পর্যায়ে উৎপাদন, তোমার ধরো কোশ্চেন আসবে ক নাম্বারের কোশ্চেন। হ্যাঁ, ক নাম্বারের কোশ্চেন আকারে আসতে পারে যে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে। সো এই ক্ষেত্রে তুমি সুন্দরভাবে লিখে দিবা যে একটা দেশ সামষ্টিকভাবে বা সামগ্রিকভাবে, হ্যাঁ, কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে তার পরিমাণ নির্ধারণ এবং এর গতি প্রকৃতি বিশ্লেষণ করাকে আমরা কি বলতেছি? সামষ্টিক উৎপাদন বা সামগ্রিক উৎপাদন। ওকে, ওকে, এবার আসো জাতীয় আয়। একদম এখান থেকে খুব ভালোভাবে মনোযোগ দিবা, এখান থেকে মেইন পড়া শুরু হয়ে গেছে। বিকজ এখন আমরা যা পড়বো এটা থেকেই তোমার কোয়েশ্চেন আসে, এবং এইগুলো, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে তোমার সৃজনশীল আসবে। ওকে, এগুলো আমাদের বের করতে হবে কোয়েশ্চেন থেকে। সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি জাতীয় আয়। জাতীয় আয়ের ইংরেজি কি? জাতীয় মানে ন্যাশনাল, আর আয় মানে তো ইনকাম। সো এনআই, হ্যাঁ, সংক্ষেপে আমরা এনআই বলতে পারি। সো এনআই জিনিসটা কি? জাতীয় আয় জিনিসটা কি? এটার ভিতরে কী কী ইনগ্রেডিয়েন্টস থাকে, কী কী বিষয় মিলে আসলে জাতীয় আয়টা হয়, হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। কারণ এই পয়েন্টগুলো মনে রাখলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। আমাদের দেখবা যে কোশ্চেন অঙ্ক আসবে এগুলো দিয়ে, জাতীয় আয় কাকে বলে, হ্যাঁ, বা জাতীয় আয় বের করো, বলবে এক্স ওয়াই জেড কান্ট্রির জাতীয় আয় বের করো, এক্স ওয়াই জেড কান্ট্রির জিডিপি বের করো, এক্স ওয়াই জেড কান্ট্রির জিএনপি বাইর করো, এক্স ওয়াই জেড কান্ট্রির মাথাপিছু আয় বাইর করো। এই টাইপের কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে বলতেছে কি আমাদের জাতীয় আয় বের করতে হলে কি লাগবে ভাই? জাতীয় আয় বের করতে হলে আমার জিএনপি থেকে অবচয়, হ্যাঁ, কি ভাই, আমার জিএনপি থেকে অবচয় বাদ দেওয়া লাগবে। ওকে, জিএনপি, জিএনপি, জিএনপি জিনিসটা কি ভাই? জিএনপি জিনিসটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাকশন। ওকে, গ্রস মানে মোট জাতীয় উৎপাদন। ওকে, সো মোট জাতীয় উৎপাদন। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো কিনা, জাতীয় আয় বের করতে হলে আগে আমাদের জিএনপিটা কি এটা জানতে হবে। সো গ্রস ন্যাশনাল প্রোডাকশন মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন বলতে
আমার দেশের মানুষজন মোট যত টাকা উৎপাদন করে। এখন আমার দেশের মানুষজন ধরো 20 কোটি মানুষ যদি হয় আমাদের দেশের, হ্যাঁ বাংলাদেশি, তারা ধরো 18 কোটি যদি আমার দেশের ভিতর আছে, 2 কোটি কিন্তু আমার দেশের বাহিরে বিভিন্ন বিদেশে এটি দেশে আছে যারা আমার দেশি নাগরিক। সো আমার দেশের নাগরিক দেশের ভিতরে অথবা দেশের বাহিরে যে জায়গায় যা কিছু উৎপাদন করে, এটা টোটাল অ্যামাউন্টটাকে আমরা বলতেছি কি জিএনপি। জিএনপি মানে আমার দেশের এবং দেশের বাহিরে আমার দেশি নাগরিক যারা, আমার দেশের মানুষ যারা, তারা যে উৎপাদনটা করছে এই টোটালটাকে আমরা বলি কি জিএনপি। কি জিএনপি? জি মানে গ্রস, গ্রস মানে মোট, এনপি মানে ন্যাশনাল প্রোডাকশন, উৎপাদন। ওকে, মোট জাতীয় উৎপাদন। সো এই মোট জাতীয় উৎপাদন, এই জিএনপির সাথে আরেকটা তোমার কনফ্লিক্ট হইতে পারে, সেটা হচ্ছে জিডিপি। জিডিপি জিনিসটা কি? জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। ডোমেস্টিক প্রোডাকশন জিনিসটা কি ভাই? এটাকে বাংলায় বলে জিডিপি। দেখো আমার কনফিউশন কি নিয়ে হবে, জিএনপি ভার্সেস জিডিপি। আমি আগেই একটু ব্যাখ্যা করে দিয়েছি, কারণ কি তোমার এনআই এর ভিতরে জিএনপি জিডিপিটা চলে আসছে, দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা দেখো জিএনপি কি ভাই? জিএনপি হচ্ছে আমার দেশি মানুষ দেশ প্লাস বিদেশ, বিদেশ। ওকে, কি আমার দেশি মানুষ, হ্যাঁ আমার দেশি নাগরিক, আমার নাগরিক, নাগরিক, আমার নাগরিক দেশের ভিতরে এবং বিদেশে যারা আছে, আমরা যাদেরকে কি বলি রেমিটেন্স যোদ্ধা বলে থাকি। সো এরা মিলিয়ে যা কিছু ইনকাম করে এই মোট, এটাকে আমরা বলি জিএনপি। আর জিডিপি, জিডিপি এটা বাংলা বলে হচ্ছে দেশজ উৎপাদন। হ্যাঁ, ডোমেস্টিক মানে দেশজ। আর এই দেশজ জিনিসটা কি ভাই? আমার এরিয়ার ভিতরে মানে আমার দেশের বর্ডারের ভিতরে, বর্ডারের ভিতরে বা এরিয়ার ভিতরে বা সীমানার ভিতরে, তুমি যাই বলো, ভিতরে দেশি প্লাস বিদেশি নাগরিক, দেশি নাগরিক এবং বিদেশি নাগরিক, মোট নাগরিকের যে ইনকামটা সেটাকে আমরা বলতেছি কি ভাই? সেটাকে আমরা বলতেছি জিডিপি। কি ভাই? জিডিপি। মানে ধরো বাংলাদেশে কি শুধু বাংলাদেশি মানুষ আছে? আমরা বলি কি 1.5 লক্ষ ভারতীয় মানুষ আছে, এরা আমাদের এখানে জব করতেছে, অনেক টাকা নিয়ে যেতে। সো এরাও যে এখানে যেই ইনকামটা করতেছে, আমার দেশে তো একটা প্রোডাকশন হইতেছে ওদের কারণে। এই যে জাপানিজ আছে মেট্রো রেল করতেছে, চায়না আছে বিভিন্ন প্রজেক্ট, কোরিয়ানরা আছে আমাদের ইপিজেড গুলাতে। সো আমার দেশের এরিয়ার ভিতরে, ভৌগোলিক সীমার ভিতরে যত মানুষ আছে, সে আমার দেশের হোক দেশের বাইরের হোক, দেশি বিদেশি যাই হোক, হ্যাঁ, সে যেই উৎপাদনটা করতেছে বা যে অর্থনীতিতে প্রভাবটা রাখতেছে, ইনকামটা করতেছে, সেই প্রোডাক্ট আমার দেশি বিদেশি সবগুলোকে একত্রে আমরা বলতেছি কি জিডিপি। আর জিএনপি কি? আমার দেশের মানে বাংলাদেশি নাগরিক। এখন আমার দেশের ভিতরে ধরো যে চায়না মাইনা যারা আছে এদেরটা কিন্তু বাদ, শুধু পিওর আমার বাংলাদেশি যারা, তারা এবং আমার দেশের নাগরিক কিছু আছে মধ্যপ্রাচ্যে, কিছু আছে চায়নাতে, কিছু আছে আমেরিকাতে। এই যে আমার দেশি নাগরিক যারা বিভিন্ন দেশে বিদেশে ছড়ায় ছিটায় আছে, সবারটা একত্রিত করে যে ইনকামটা, সেটাকে বলে জিএনপি। আই গেস ক্লিয়ার? সো তোমরা একটু রেসপন্স করো যে জিডিপি ভার্সেস জিএনপি এটা বুঝছো কিনা, নাকি কারো কোনো কনফিউশন এখনো আছে? থাকলে বলো, থাকলে আরো আমি ইজিলি কিভাবে বোঝানো যায় আমি তোমাদেরকে ওইভাবে এক্সাম্পল দিয়ে বোঝাবো। আই গেস কারো কোনো ইস্যুস থাকার কথা না। ওকে, আচ্ছা দেখো আমরা বলছি কি, ধরো জিডিপি বলো আর জিএনপি বলো। ওকে, তুমি জিডিপি বলো, জিডিপি ভার্সেস জিএনপি। ওকে, দেখো জিডিপি, এই জি মানে কি? গ্রস, গ্রস, গ্রস মানে মোট, মোট। এই জি এর জায়গায়, এই জি এর জায়গায় আমাদের এই জিডিপির আরেকটা রূপ আছে, এটা হচ্ছে কি বলো তো? এনডিপি। আর এই জিএনপির আরেকটা রূপ আছে, সেটাকে বলা হচ্ছে কি এনএনপি। এখন ভাই জি থেকে এটা এন হয়ে গেছে, কি শুধু এন হয়ে গেছে কিভাবে? এই এনটাকে আমরা বলতেছি নিট, নিট। এই এনটা কি ভাই? নিট। আমরা ওই যে দেখো না নিট উৎপাদন বলি, হ্যাঁ নিট মূলধন বলি। তো এর মানে কি? আমার মোট মূলধন থেকে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো বাদ দেওয়া দরকার, সেগুলো বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল আমার মুনাফা, নিট মুনাফা আমরা যেটা বলি অ্যাকাউন্টিং করতে গিয়ে। ওকে, তাহলে এই এনএনপি, এনডিপি এগুলো তো মনে থাকবে, এন দ্বারা বেসিক্যালি নিট বোঝায়। মানে এই নিটটা তুমি কিভাবে বাইর করবা?
এই নিটটা তুমি বাইর করবা। লাইক ধরো তোমাকে বলছে কি জিডিপি, হ্যাঁ তোমাকে বলছে জিডিপি, ধরো জিডিপি, জিডিপি দেওয়া আছে, বলছে যে কি নিট, হ্যাঁ এটা হচ্ছে কি মোট দেশজ উৎপাদন, তোমাকে বলছে নিট দেশজ উৎপাদন বের করো, নিট দেশজ উৎপাদন, এটা কি, এটা হচ্ছে কি মোট, ওকে এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন, আর তোমাকে বলছে নিট দেশজ উৎপাদন বাইর করো। নিট দেশজ উৎপাদন বাইর করতে হলে আমাদের নিটটা কিভাবে বাইর করবো, জিডিপি মাইনাস কি ডিসি, ডিসি কি ভাই, ডেপ্রিসিয়েশন কস্ট, মানে অবচয়, বাংলায় বলে এটাই কি অবচয়, অবচয়, ওকে অবচয়, ক্লিয়ার, আই গেস ক্লিয়ার। সো তোমাকে যদি জিএনপি থেকে এনএনপি বাইর করতে বলে, নিট কি ন্যাশনাল প্রোডাকশন, তার মানে কি করতে হবে ওই সেম জিনিস ডিসি মানে অবচয় বাদ দিতে হবে, বা হচ্ছে কি ওই যে মূলধন জাতীয় সম্পদের অবচয়জনিত খরচ যেটা, ওইভাবে শব্দটা লেখা থাকতে পারে, আই গেস বুঝতে পারছো, ডিসি সিসি যে কোনো লিখতে পারো। এখন দেখো তাহলে আমরা এখন একটু এবার সূত্রে যাই, যেখানে সূত্রপাত কথাটা সেটা হচ্ছে কি শুরু হয়েছিল কোথায় থেকে, এনআই থেকে, মানে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বাইর করতে হলে আমাদের কি করতে হবে ভাই, জিএনপি মাইনাস ডিসি। সো আমরা জিএনপি মাইনাস ডিসি ইকুয়ালস টু আমরা এনএনপি লিখতে পারি, হ্যাঁ তুমি এনএনপি লিখতে পারো, আবার হচ্ছে কি জিএনপি মাইনাস ডিসিও লিখতে পারো, যে কোনোটা একটা, জিএনপি মাইনাস ডিসি, আবার তুমি এনএনপি মাইনাস ডিসি দিও না, কারণ কি জিএনপি মাইনাস ডিসি দেওয়ার কারণেই কিন্তু এনএনপি হয়েছে। সো এনএনপি লিখলা, ধরো জিএনপি জায়গায় তুমি এনএনপি লিখে যদি আবার ডিসি বাদ দাও তাহলে কিন্তু হবে না, হিসাব ভুল হয়ে যাবে, হয় তুমি জিএনপি মাইনাস ডিসি দিবা অথবা এনএনপি দিবা, ক্লিয়ার, আই গেস ক্লিয়ার। এবার আসো, ওকে দেখো তাহলে আমাদের কি করতে হবে ভাই, আমাদের যেটা করতে হবে ধরো জিএনপি মাইনাস ডিসি, এরপরে মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস, দেখো এখানে শুধু একটা প্লাস হবে, একটা প্লাস, একটা প্লাস কি শেষে এই যে এস বি, হ্যাঁ এস বি ইকুয়ালস টু কি, এগুলো আমি সব কিছু বলতেছি, ধরো এনআই মানে জাতীয় আয়, জিএনপি মানে মোট জাতীয় উৎপাদন, এনএনপি মানে নিট জাতীয় উৎপাদন, ডিসি মানে হচ্ছে অবচয় খরচ, এগুলা কোশ্চেনে তোমার দেওয়া থাকবে, মানগুলা কিন্তু দেওয়া থাকবে, কি থাকবে, মানগুলা তোমার দেওয়া থাকবে, ওকে। সো ওখান থেকে তোমার জাস্ট পয়েন্টগুলো মনে রাখে, তাহলে তুমি এনআই ইকুয়ালস টু কিভাবে মনে রাখবা, সূত্রটা কি, ধরো তোমার যা কিছু আছে সবগুলাতে শুরুতে তুমি কি বসাবা, ধরো তুমি যদি এনএনপি বসাও তাহলে তো আর ডিসি লাগতেছে না, অথবা এনএনপির বদলে জিএনপি, হ্যাঁ জিএনপি বসাইলা, এরপরে কি বাকি সব মাইনাস, এরপরে শেষে একটা হচ্ছে কি প্লাস, এসবি, এসবি হচ্ছে কি ভর্তুকি, ভর্তুকি সরকার, সরকার যেটা দিয়ে থাকে, ওকে ক্লিয়ার। দেখো এটা বুঝছো কিনা, মানে সূত্রটা তুমি কিভাবে মনে রাখবে, তোমার গন্ডগোল লেগে যেতে পারে ভাই কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে, কি কি হবে না হবে, এটা একটু একবার দেখো, এক নজর দেখো, হ্যাঁ একবার খাতায় লিখো, হ্যাঁ লিখো, তাহলে কি হবে মনে থাকবে, মনে থাকবে, সবাই দেখো, সবাই আচ্ছা একজন বলছে কি সিসি এর ফুল মিনিং কি, আচ্ছা সঞ্জিদা সাউফা হচ্ছে যে আনসার করেছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, হ্যাঁ ওই যে ও আমি বললাম না যে হচ্ছে কি তোমার মূলধন ব্যবহারজনিত খরচ যেটা, সেটা আর কি মূলধন জাতীয় বা সম্পদের কি ব্যবহারজনিত ক্ষতি আমরা যেটাকে বলি, হ্যাঁ স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতি বা ক্ষয় যেটা বলো আর কি, ওকে। এবার দেখো তাহলে তোমার এই সূত্রটা মনে থাকবে কিনা, মুখস্থ হয়েছে কিনা বলো, যে মানে কি বসবে প্লাস মাইনাসটা কি হবে, হ্যাঁ। সো টোটাল এখানে ইনগ্রেডিয়েন্টস কয়টা আমার এনআই এর ভিতরে ভাই, এনআই এর ভিতরে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, তুমি যদি জিএনপি মাইনাস ডিসি ধরো তাহলে একটা বাড়তি থাকবে, আর যদি ডিরেক্ট এনএনপি বসাও তাহলে একটা কম থাকবে, তাহলে আমার মাস্ট কি কি থাকবে, টিআই টিপি এসজি এসবি, এখন এগুলো আমার কোশ্চেনে মান দেওয়া থাকবে, দেওয়া থাকবে, ওকে। ভর্তুকি, টিপি হচ্ছে কি হস্তান্তর পাওনা, অবচয় ব্যয়, নিট জাতীয় উৎপাদন, টিআই পরোক্ষ কর, হ্যাঁ সরকার অর্জিত মুনাফা উদ্বৃত্ত, ওকে ক্লিয়ার, মানে তোমার কোশ্চেনের দেওয়াই থাকবে, আমরা পরে সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে দেখব। এবার আসো
আচ্ছা, এবার দেখো মোট জাতীয় আয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা, কি কি বিষয় আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি পড়বো। ওকে, এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এইটা হচ্ছে যে এখানে দেখো জিডিপি নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, সবগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে। জিডিপি হয়েছে, এনডিপি হয়েছে, জিএনপি হয়েছে, এনএনপি হয়েছে, বাজার দামে জাতীয় আয়, উপকরণ বা খরচ ভিত্তিক জাতীয় আয়, এগুলো নিয়ে সিরিয়ালি আয় আলোচনা আসবে। ব্যয়যোগ্য আয়, লুকায়িত মোট জাতীয় উৎপাদন, পিসিআই। পিসিআই কি? পার ক্যাপিটা ইনকাম, মানে মাথা পিছু আয় আর কি, পার ক্যাপিটা ইনকাম। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো এখন আমরা একটু আলোচনায় যাই প্রত্যেকটার। মোট দেশজ উৎপাদন, ভাই তোমার এখানে সিকিউ আসবেই, এই মোট দেশজ উৎপাদন, হ্যাঁ, এরপরে হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এগুলো থেকে, এই দুইটা জিনিস থেকে ইউজুয়ালি আসে। আর একটা আসে হচ্ছে কি পিসিআই, মানে পার ক্যাপিটা ইনকাম। এই তিনটা টপিক থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে। হ্যাঁ, সো মোট দেশজ উৎপাদন কি, ধরো তোমার একটা তো সিকিউ আসবে, আবার ক খতেও আসতে পারে, ক খ। হ্যাঁ, তোমাকে বলো যে মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়, লেখো। সো তুমি তখন এই সূত্রগুলো সহ লিখে দিবা। ওকে, সো মোট দেশজ উৎপাদন কি ভাই, দেখো আমরা বলছি কোনো একটা নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, মানে এই আমরা যে বলি নির্দিষ্ট সময়, এটা সাধারণত কি হয়, এক বছরের একটা হিসাব হয়। আমরা যেমন একটা দেশের ইনকাম, হ্যাঁ, হিসাব করে, এটা কি এক বছরের হিসাবটা করা হয়। আর মানে আর্থিক বছর এটা কি হয়, জুন জুলাই। ওকে, জুলাই জুন। ওকে, এক বছরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, আমরা বলছিলাম কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ভৌগোলিক সীমারেখার মধ্যে, মানে বাংলাদেশ বর্ডারের মধ্যে যেসব দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। সো এখানে এই ভৌগোলিক সীমারেখার ভিতরে, সে আমার দেশি হোক বিদেশি হোক যাই হোক, যা উৎপাদন হবে সব আমার অর্থনীতিতে হিসাব হবে। ওকে, তোমাকে বলতে পারে, ধরো সিকিউতে কিভাবে দিবে তোমাকে কনফিউজ করার জন্য, বলবে ধরো এক্স ওয়াই জেড দেশে, হ্যাঁ, ধরো বাংলাদেশে, বলবে যে বাংলাদেশে বাংলাদেশি নাগরিক হচ্ছে, ধরো থাকে বাংলাদেশি নাগরিক থাকে হচ্ছে কি, ধরো 10 কোটি মানুষ মিলে হচ্ছে ধরো 10,000 কোটি টাকা উৎপাদন করছে। আর 1 লাখ ধরো ইন্ডিয়ান নাগরিক আছে যারা বিভিন্ন কর্মসূত্রে বাংলাদেশে থাকে, তারা ধরো যে 1,000 কোটি টাকার উৎপাদন করছে। তাহলে হচ্ছে কি এখানে আমাদের জিডিপি মোট কত। ওকে, তাহলে এখানে জিডিপি বাই কত হবে, আমার দেশি এবং বিদেশি যারা আছে আমার এই এরিয়ার ভিতরে সবারটাই তো কাউন্ট হবে, তাই না? ওকে, এরপর বলতে পারে ধরো জনাব করিম মিয়া একজন বাংলাদেশি নাগরিক, হ্যাঁ, সে হচ্ছে কি, সে ইউএসএতে গেছে স্টুডেন্ট ভিসায়, সে ওখানে গিয়ে কি পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি সে পার্ট টাইম জব করে, বেশ কিছু মানে সে ভালো উপার্জন করে, এবং ভালো উপার্জন করার পাশাপাশি সে কিছু টাকা তার বাসায় পাঠায়, হ্যান তেন হাবি যাবে অনেক কিছু বলবে যে তাহলে জনাব করিম মিয়ার টাকাটা কোন ধরনের হিসাবে অন্তর্ভুক্ত হবে। এখন জনাব করিম মিয়া কি একজন বাংলাদেশি নাগরিক, হ্যাঁ, নাগরিক, কিন্তু সে থাকে কোথায়, দেশের বাইরে। সো দেশের বাইরে থাকার পরেও যখন হিসাবে আসবে, এটা কোন হিসাবে আসে বলতো, কোন হিসাবে, জিএনপি। কি বলছি ভাই, জিএনপিতে আসে। আর জিডিপিতে কি, যারা শুধু আমার দেশের এরিয়ার ভিতরে আছে তাদেরটা আসে। বলতে পারি জনাব করিম মিয়ার হিসাবটা আসবে না কোন হিসাবে, আসবে নাকি জিডিপিতে, আর আসবে কোথায়, জিএনপিতে। তফাৎটা বুঝছো কিনা, আগে বুঝার কথা, তোমরা একটু রেসপন্স করিও, না বুঝলে কোশ্চেন করিও, বুঝছো তো? আচ্ছা, এখানে দেখো জিডিপি বের করার, ধরো তোমার, ধরো এখানে সিকোয়েন্স থাকে কোশ্চেনের। ধরো তোমার একটা সৃজনশীলে গ নাম্বারে বললো জিডিপি বের করবো, এরপরে ঘ নাম্বারে বললো হ্যাঁ এনআই বের করো। ওকে, সো এনআই বের করতে হলে আমরা জানি কি আমাদের আগে জিডিপিটা জানা লাগবে। ওকে, সো জিডিপি বের কর, তাহলে ধরো আমার গ নাম্বারে জিডিপি বের হয়ে গেলে, তাহলে ঘ নাম্বারে এনআই বের করাটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। সো জিডিপি ইকুয়ালস টু কি, সিআইজি, হ্যাঁ, তিনটায় প্লাস হবে। হ্যাঁ, সো সিআইজি হচ্ছে কি ভোগ ব্যয় খরচ, হ্যাঁ, এরপর হচ্ছে কি আয় হচ্ছে ইনভেস্টমেন্ট বিনিয়োগ, জীবন হচ্ছে সরকারি ব্যয়। এখন সরকারি ব্যয় দেখো এখানে একটা মানে ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, ধরো তোমার কখনো সরকারি ব্যয় সরাসরি উল্লেখ করা থাকতে পারে যে সরকারি ব্যয় এত। ওকে,
আবার কখনো সরকারি ব্যয় উল্লেখ নাও করা থাকতে পারে। যদি উল্লেখ করা না থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে ধরো ভোগ আর বিনিয়োগের যে পরিমাণটা উল্লেখ থাকবে কোশ্চেনে, এই দুইটাকে যোগ করে আমাদের সরকারি মানে জি যেটা এটাকে ধইরা নিতে হবে। যদি আমার কোশ্চেন না দেওয়া থাকে সরাসরি যে সরকারি ব্যয় এত, ওই ক্ষেত্রে আমার কি করতে হবে, ভোগ আর বিনিয়োগকে যোগ করে আমাদের জিটা ধরতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? এবার আসো নিট দেশজ উৎপাদন। সো নিট দেশজ উৎপাদন কি, আমরা জিডিপি দেখলাম। সো জিডিপি থেকে আমরা বলছি কি জাস্ট হচ্ছে কি আমার ওই যে ডিসিটা ডেপ্রিসিয়েশন কস্ট, অথবা তুমি এটাকে কি বলতে পারো সিসিও বলতে পারো। হ্যাঁ, ওই যে একজন বলছেন না কনজাম্পশন অ্যালাউন্স অর ডেপ্রিসিয়েশন, ওই যে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মূলধনী সম্পত্তির অবচয়জনিত ব্যয়, হ্যাঁ বা অবচয় ব্যয় আমরা সংক্ষেপে যেটাকে বলি। ঠিক আছে? সো মোট দেশের উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, হ্যাঁ অথবা হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট অবচয় ব্যয় যেটাই বলি, হ্যাঁ বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাকে নির্দেশিত উৎপাদন, মানে এনডিপি ইকুয়ালস হচ্ছে জিডিপি মাইনাস ডিসি। ক্লিয়ার কিনা? তো তোমার এটা হয়তো এমসিকিউতে আসতে পারে বা ক নাম্বারের একটা কোশ্চেন আসতে পারে। তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই কোশ্চেন করবা। আচ্ছা, এবার দেখো মোট দেশজ উৎপাদন, হ্যাঁ এটা তো গেল, এটা তো তোমাদের বোঝা হইল। মোট জাতীয় উৎপাদন আসো, ওকে জিএনপি, জিএনপি মোট জাতীয় উৎপাদন, গ্রস গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকাম। ওকে, দেশের সকল মানুষ দেশের ভিতরে ও বাইরে একটা অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। ওকে, তাহলে দেখো যে দেশের সকল মানুষে কি দেশের ভিতরে ও বাইরে, মানে আমার দেশের নাগরিক, সকল মানুষ বলতে কি আমার দেশের নাগরিক যারা, সে আমার দেশে এবং ধরো বিদেশে কাজ করতে গেছে, পড়তে গেছে, সবার ইনকামটাই কি হবে, কাউন্ট হবে। এখন এটা এই তুমি জিএনপিটা তুমি দুইটা ভাবে বের করতে পারো। একটা হচ্ছে কি, এখানে একটু বিষয়টা দেখিও, একটা হচ্ছে আয়ের দিক থেকে ইনকাম, আর একটা হচ্ছে কি ব্যয়ের দিক থেকে। এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট। জিএনপি দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ধরো তোমাকে কি করবে, তোমাকে ধরো মিক্স করে উপাদান দিয়ে দিবে, হ্যাঁ দিয়ে বলবে যে আয়ের ভিত্তিতে বাইর করো, ব্যয়ের ভিত্তিতে বাইর করো, এভাবে দিয়ে দিবে। সো ওই সময় কিন্তু কনফিউজ হবা। আচ্ছা একদম তো গজ কি, গজ কোথায় দেখলা আবার? ওইটা হয়তো ইংরেজি কোনো একটা টার্ম হয়তো ইয়া হয়ে গেছে, কি বলে এটাকে, মানে ট্রান্সলেটেড হয় না আর কি, ফন্ট ভেঙে গেছে এই ফন্টটা না থাকার কারণে। ওকে, আচ্ছা কোথায় ছিলাম? ওকে এখানে। সো এখন ধর আয়ের দিক থেকে কিভাবে হয়, আয়ের দিক থেকে আর ব্যয়ের দিক থেকে, ধর তোমার কোশ্চেনে মান দেওয়া থাকবে, হ্যাঁ সো ওখান থেকে তোমার বের করা লাগবে। সো আয়ের দিক থেকে হচ্ছে এই সাইনটাকে কি বলে, সামেশন সাইন, সামেশন। ওকে, সামেশন হচ্ছে কি রেন্ট, রেন্ট মানে খাজনা, এরপর ওয়েজেস মজুরি, হ্যাঁ এরপর আয় হচ্ছে কি ইন্টারেস্ট, পি হচ্ছে প্রফিট মুনাফা। সো তোমাকে যখন আয়ের দিক থেকে বলবে, তাহলে আমাদের ইনকামটা হয় কি কি জিনিস থেকে ভাই, আমার হচ্ছে ভাড়া, বাড়ি ভাড়া, ধরো তোমার খাজনা কথাটা সরাসরি লেখা থাকতে পারে অথবা ভাড়া দেখা থাকতে পারে। খাজনা জিনিসটা রেন্ট মানে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমরা বলি বা ভাড়া শব্দটাকে বুঝাইতে বলি। ওকে, এরপরে কি ওয়েজেস বেতন বা মজুরি, একই কথা। ইন্টারেস্ট ও সুদ, এটা ইজিলি বুঝবা। প্রফিট মুনাফা, লাভ, যে কোনো শব্দে থাকতে পারে। হ্যাঁ, সো এগুলো তোমার কোশ্চেনে উদ্দীপকে দেওয়া থাকবে। সো ওখান থেকে তোমাকে বলবে যে এক্স ওয়াই জেড এর এটা বের করো, বা করিম মিয়ার দেশের হ্যাঁ হচ্ছে কি জিএনপিটা বের করো আয়ের ভিত্তিতে। আবার বলতে পারে ব্যয়ের ভিত্তিতেও বলতে পারে। তো ব্যয়ের ভিত্তিতে কি ভাই, ব্যয় আমরা কিভাবে করে থাকি, ব্যয় হচ্ছে কি কনজাম্পশন, হ্যাঁ ভোগ ব্যয়। দেখো আমরা একটু আগে যে ওখানে যেটা দেখলাম, যেখানে কি হবে সিআইজি। ওকে ওকে, দেখো প্লাস এক্স মাইনাস এম, এক্স মানে কি আর এম মানে কি বুঝছো, সিআইজি। তো এটা হচ্ছে কি ভোগ ব্যয়, এটা হচ্ছে বেসরকারি বিনিয়োগ ব্যয়, আই মানে ইনভেস্টমেন্ট, আর মোট সরকারি ব্যয়। মোট সরকারি কি ভোগ প্লাস বিনিয়োগ, যদি দেওয়া না থাকে, আর যদি দেওয়া থাকে সরাসরি দেওয়া থাকলে তো দেওয়া থাকলে তুমি বসাই দিবা। এখন দেখো এক্স ওয়াই দিয়ে কি, এক্স আর এম দিয়ে কি বুঝাইছে, বেসিক্যালি এক্স এম দিয়ে বুঝাইছে আমরা কি জানি
আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য। সো আমদানি রপ্তানি বাণিজ্য এক্সপোর্ট আর ইম্পোর্ট। ওকে, বলো তো এক্সপোর্ট শব্দের অর্থ কি আর ইম্পোর্ট শব্দের অর্থ কি? এক্সপোর্ট আর ইম্পোর্টের কোনটার অর্থ কি এটা বলো ইন্ডিভিজুয়ালি। বলো ইম্পোর্ট অর্থ কি আর এক্সপোর্ট অর্থ কি? কেউ কোথাও সার্চ না করে বলো। ওকে, তোমরা আবার তো গুগলে সার্চ টার্চ করে বলো, এটা সমস্যা। বলো, দেখাও তুমি কিভাবে বুঝবে কোনটার অর্থ কি? এক্স আর এম দ্বারা কোনটাকে বুঝাইছে দেখো। এই দেখো এখানে ইম এ এম আছে দ্বারা, দ্যাট মিনস এই এম দ্বারা ইম্পোর্টকে বুঝাইছে। আর এখানে কি এক্সপোর্টে এক্স আছে, এই এক্স দ্বারা এক্সপোর্টকে বুঝাইছে। এখন এক্সপোর্ট অর্থ কি আর ইম্পোর্ট অর্থ কি? এক্স মানে কি? এক্স মানে যে জীবন থেকে চলে যায়, যে নিজের হাত থেকে ছাড়া হয়ে যায়, যে চলে যাবে। দ্যাট মিনস আমাদের থেকে যখন কোনো পণ্য চলে যাবে, দ্যাট মিনস আমরা যেটা কখন কি করি, বাহিরে পাঠাই দিই। আমরা কখন কোনো জিনিস যখন আমরা অন্য দেশের কাছে বিক্রি করে দিই সেটাকে আমরা কি বলি বলো তো? হ্যাঁ, সেটাকে আমরা বলি কি? রপ্তানি। রপ্তানি। আর যখন কোনো কিছু নিয়ে আসি সেটাকে কি বলি? আমদানি। ওকে, এখন তুমি বলতে পারো ভাই তাহলে এখানে এক্স তো সবসময় জীবন থেকে মাইনাস হয়, বাদ যায়, তাহলে এখানে এক্স প্লাসের এখানে কেন? এক্স প্লাসের এখানে কারণ এক্স জীবনে ক্ষতিকর হইলেও এক্সের একটা সুবিধা হচ্ছে, মানে রপ্তানি করলে ধরো তুমি কোনো কিছু বিক্রি করলে টাকা তো তুমি পাও, অর্থটা কি আসে, দ্যাটস ওয়াই এখানে এক্সটা প্লাসে। আর ইম্পোর্ট যখন করো তুমি কোনো পণ্য নিয়ে আসলে তোমার থেকে টাকা কিন্তু অন্য জায়গায় চলে যায়, এই জন্য এটা মাইনাস থাকে। তো তুমি এটা কি করতে পারো, তোমাকে যদি বলো যে ব্যয়ের দিক থেকে বের করতে, তাহলে তুমি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এভাবে দিতে পারো। হ্যাঁ, এভাবে সরাসরি এভাবে লিখে দিবা। অথবা তুমি হচ্ছে কি করতে পারো, ধরো আলাদা আলাদা মান বসাইতে পারো। অথবা তুমি যেটা করতে পারো, ধরো সিআইজির যে মান এটার সাথে তোমার এখান থেকে যদি সাপোজ ধরো তোমার এম বড় হয়ে গেছে, দ্যাট মিনস মাইনাস, তাহলে কি হবে এই সাইনটা চেঞ্জ হয়ে কিন্তু মাইনাস হয়ে যাবে। আর যদি এক্স বড় থাকে তাহলে তো নর্মালি হচ্ছে কি, ধরো আমার আমদানি হয়েছে কত 10 আর রপ্তানি হয়েছে 5, তাহলে কি হবে আলটিমেটলি, ধরো আমার এইটার মান আসছিল 15, এখন আমার এক্স এর মান 5, এটা হচ্ছে কি -10। এখন ধরো তুমি ব্রেকেটে করলা, তাহলে কি হবে বলো তো? 15, এরপরে কি হবে প্লাস মাইনাসে, এই দেখো এখানে কি -5 ছিল না, ধরো -5, তাহলে কি হবে 15 প্লাস মাইনাসে -15। আর নর্মালি তুমি ব্রেকেট যদি না বসাও তাহলে সরাসরি এক্স এর মান বসাই দিবা, এম এর মান বসাই দিবা। ক্লিয়ার? ওকে, সো আই গেস ক্লিয়ার। এটা যদিও তোমাদের আগের শর্ট সিলেবাসে ছিল না, হ্যাঁ, তো তুমি মানে রিসেন্ট বোর্ডে পাবা না, এটা সর্বশেষ হয়তো বা 19 সালের বোর্ডের কোশ্চেনে হয়তো তুমি পাবা আর কি, বুঝছো? আচ্ছা, এবার দেখো নিট জাতীয় উৎপাদন। সো নিট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে কি হবে ভাই, আমরা হচ্ছে কি জিএনপি থাকলে জিএনপি মাইনাস কি হবে এনএনপি, সরি মানে জিএনপি হচ্ছে কি গ্রস, তাহলে এটা নিটটা কি হবে এনএনপি, আর এনএনপি ইকুয়ালস টু কি হবে জিএনপি মাইনাস ডিসি। এখন জিএনপি কে আমরা কি লিখতে পারি, মানে ইউজুয়ালি কি হয় জিএনপির ক্ষেত্রে ব্যয়ের দিকটা বেশি ইউজ হয়, বুঝছো, ব্যয়ের দিক থেকে বেশি বের করে। দ্যাটস ওয়াই দেখো এখানে কিন্তু সরাসরি এই যে এইটা ইউজ করছে, জিএনপির বদলে এই পয়েন্টগুলো ইউজ করছে। ধরো তোমার সরাসরি জিএনপি দেওয়া না থাকলো, জাস্ট এই মানগুলো আলাদা আলাদা দেওয়া থাকলো, তখন তোমার কি করতে হবে, এই মানগুলো বসায় তোমার করতে হবে অঙ্কটা। ওকে, বুঝছো কিনা বলো, বুঝতেছে কিনা সবাই, রিলেট করতে পারতেছে কিনা সেটা বলো। ওকে, এবার আসো বাজার দামে জাতীয় আয়। বাজার দামে কি, বাজার দাম বলতে কি বোঝায় ভাই, মার্কেট প্রাইস। আমরা বলি না যে ভাই এটার এখন মার্কেট প্রাইস কত, মার্কেটে কি দামে চলতেছে, মার্কেটে কি দামে চলতেছে এইটার ভিত্তিতে যদি আমরা জাতীয় আয়টা বের করি। সো জাতীয় আয় আমরা একটু আগে বের করলাম কি ভাই, দেখো এখন দেখো বলছে কি এটা দুইটা ক্যাটাগরিতে হইতে পারে। একটা হচ্ছে কি চলতি দামে জাতীয় আয়, মানে মার্কেটে এখন যেটা আছে। স্থির দামে জাতীয় আয় মানে ধরো আমি যদি কোনো একটা বেস পয়েন্ট ধরি যে হ্যাঁ এই বছর এত হয়েছিল, সো এটাকে আমি ভিত্তি ধরবো, ভিত্তি ধরে এর পরবর্তীতে আমার কি বাড়লো না কমলো এটা আমি কম্পেয়ার করব। ওকে, এখন দেখো
বলছি কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশে উৎপাদিত সকল পণ্য ও সেবার পরিমাণকে বাজার দামে প্রকাশ করলে, অর্থাৎ বাজার দাম দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে। লাইক ধরো আমার 5টা প্যান্ট হয়েছে, এখন 5টা প্যান্টের দাম হচ্ছে কি আমার 100 টাকা, তার মানে আমার জাতীয় আয় কত 500। মানে এটা আর কি নর্মাল একটা জিনিস বুঝাইছে। এখন এটার আবার 2টা ক্যাটাগরি আছে, একটা চলতি দামে। হ্যাঁ, চলতি দাম জিনিসটা কি ভাই? চলতি দাম মানে লাইক ধরো মার্কেটে এখন আমার চলতেছে কত, দেখো একটা নির্দিষ্ট বছরের দ্রব্য সেবার পরিমাণকে ওই বছরের দ্রব্য সেবার গড় দাম দ্বারা যদি গুণ করি, লাইক ধরো আমার 5টা প্যান্ট উৎপাদন হয়েছে। হ্যাঁ, এই 5টা প্যান্টের ধরো আমার এবছর 26 সালে প্যান্টের দাম হয়ে গেল কত 200। দেখো যে কোনো কিছুর দাম বাড়তেছে, তাই না? ধরো তাহলে এটার দাম কত হবে, ধরো আমার 1000। হ্যাঁ, তো এখন কি হইলো ভাই, স্থির দামে হইলে কি হইতো, দেখো একটা নির্দিষ্ট বছরে উৎপাদিত পণ্য সেবার পরিমাণকে অতীতের কোনো ভিত্তি বছরের গড় দাম কিংবা দাম স্তর দ্বারা গুণ করলে, ধরো আমরা বললাম কি যে আমার একটা প্যান্ট উৎপাদন করতে ধরো আমার 100 টাকা খরচ হয়, আমি বিক্রি করি ধরো 150 টাকায়, সবসময় আমি 150 টাকায় বিক্রি করে আসতেছি, তো আমি এটা এই দামে দিচ্ছি। ধরো এই যে যেমন আমরা কি ছোটোবেলা থেকে পটেটো ক্রেকার্স খেয়ে আসতেছি না, ওইটা 10 টাকা দামে বিক্রি হইতেছে, 10 টাকা দামে হইতেছে। ধরো আমরা ওই ভিত্তি বছরটাকে ধরে করলাম, ধরো আমরা কি সবসময় 150 করে বিক্রি করি, বা আমরা ধরো 25 সালে ব্যবসা শুরু করছি, 25 সালে আমরা 150 করে বিক্রি করছি, সো এখন আমরা 150 করে গুণ করবো। সো আমি 5টা প্যান্ট উৎপাদন করছি, ধরো 150 দিয়ে গুণ দিলাম। ওকে, সো এখন যে দামটা, বা ধরো 100 দিয়ে গুণ দিলাম, তাহলে ধরো 500। এটাই বলছো যে একটা হচ্ছে তুমি যদি ভিত্তি বছর ধরো যে না আমি 25 সালে ব্যবসা শুরু করছি, ওই সময় 500 করে বিক্রি করছি, এখন আমি সারা জীবনটা 500 করে করবো। আবার এরকম হতে পারে ভাই আমার কাছে 10টা প্রোডাক্ট আছে, এখন বাজারে এই রেটে চলতেছে। ওই যে দেখো না তেল বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে আগের রেট আর বর্তমান রেটের কিন্তু বলে যে ভাই পুরান মাল আছে একটু কম রেটে দিতে পারবো, আর নতুন মাল এটা ভাই নতুন রেটে দিতে হবে, এই জিনিসটা আর কি। এটা ক্লিয়ার কিনা, তোমরা কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ, তোমার এখান থেকে ক নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে যদিও ম্যাথ আসার চান্সেস কম, ম্যাথ নাই, এখান থেকে ক নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে যে স্থির দামে জাতীয় আয় কি, বা হচ্ছে কি মানে চলমান দামে বা হচ্ছে চলতি দামে জাতীয় আয় কি। ওকে, আচ্ছা এবার আসো উপকরণ দামে জাতীয় আয়। উপকরণ দামে বুঝতেছো যে ইনগ্রেডিয়েন্টস, মানে তুমি যা ব্যবহার করতেছো উৎপাদন করতে, এইটার পেছনে তোমার যা খরচ হতেছে এটার মাধ্যমে তুমি কি করলা, বের করলা। লাইক এখানে ধরো কি বলতেছে, একটা দেশে কোনো একটা নির্দিষ্ট সময় সাধারণত এক বছর বিভিন্ন উৎপাদন নিয়োজিত উপকরণ সমূহের আয় যোগ করে যে ফল পাওয়া যায় তাকে উপকরণ বলে। যেমন ধর পরোক্ষ কর, হ্যাঁ, ইনডিরেক্ট ট্যাক্স, ভর্তুকি, সাবসিডি। এখন দেখো এই পয়েন্টগুলো একটু লাইক মনে রাখবা, সরকার অর্জিত উদ্বৃত্ত মুনাফা বা আয়। হ্যাঁ, লাইক ধরো এখানে কি বলছো পরোক্ষ কর মানে কি, আমরা ওই যে কি বলে, আমরা কি বলে যেই করটা কি করি আমরা, একটা হচ্ছে কি ভ্যাট। হ্যাঁ, ভ্যাট যে করের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় না, তাকে পরোক্ষ কর বলে। যেমন ভ্যাট, ভ্যাট কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি, ধরো আমাদের একটা আমরা যে চিপস খাই দেখবো ওখানে ভ্যাট লেখা থাকে যে ভ্যাট এত টাকা, বা আমরা রেস্টুরেন্টে খাইতে গেলে একটা লেখা থাকে। সো ভ্যাটটা কি করে ভাই, বেসিক্যালি আমাদের কাস্টমারদের থেকে নেয়। সো ভ্যাট বৃদ্ধি পাইলেও আমার যারা উৎপাদনকারী তাদের কিন্তু কোনো মানে প্রেশার পড়তেছে না, দাম বাড়তেছে না, তাদের কাঁচামালের দাম বাড়তেছে না, অথবা তাদের উৎপাদন খরচ বাড়তেছে না। আলটিমেটলি এটা কি সরাসরি কাস্টমার থেকে নিতেছে, দ্যাটস ওয়াই এটা কি ইনডিরেক্ট ট্যাক্স, যে অন্য কারো পক্ষ থেকে নিতেছে। উৎপাদনকারীদের খরচ উঠানামার সাথে এই ভ্যাটের বা এই ট্যাক্সের কোনো সম্পর্ক নাই। এরকম যদি হইতো যে তাদের কাঁচামালের উপরে ট্যাক্স দিচ্ছে, দ্যাট মিনস তারা কাঁচামালটা কিনলে তাদের ট্যাক্স দিতে হচ্ছে গভর্নমেন্টকে, তার মানে কি তাদের খরচটা বাইরে যেতেছে। বাট আলটিমেটলি তারা একটা পণ্য উৎপাদন করছে 10 টাকায়, তারা বিক্রি করতে 12 টাকায়। এখন সরকার বলছে যে 12 টাকায় বিক্রি করতে, তুমি এটা এখন 15 টাকায় করো, কারণ 3 টাকা আমারে দিবা। বুঝছো, এটাই আর কি। ভর্তুকি মানে যে বিশেষ কোনো বিষয় যদি ছাড় দেয়, ওই যে যেমন বলে কি তেলের ক্ষেত্রে ছাড় দিছে, কৃষি ক্ষেত্রে ছাড় দিছে, হ্যাঁ, বা নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলে ওখানে ভর্তুকি দিছে, মানে যতটুকু খরচ হওয়ার কথা ছিল সরকার অতটুকু কি করছে, কমাই দিছে, উল্টা আরো টাকা দিছে। ওকে, এই যে দেখো কোনো নির্দিষ্ট সময় কোনো বিশেষ খাতকে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে সেটাকে আমরা ভর্তুকি বলতেছি। বুঝতেছো কিনা? হস্তান্তর পাওনা, ওই যে বিভিন্ন
যেই কার্ড মার্ড আছে, কি বলে এটাকে, ভাতা কার্ড, কৃষক কার্ড, এরপর মানে যেটা তুমি ইনকাম করতেছো না বেসিক্যালি, হ্যাঁ। আর কি কি জানি আছে, তারেক রহমান কি কি কার্ড দিতেছে, বিধবা ভাতা, হ্যান ত্যান হাবি যাবে অনেক কার্ড আছে না এগুলা। এরপরে হচ্ছে কি সরকার উদ্বৃত্ত মুনাফা, মানে সরকার যদি কোনো সেগমেন্ট থেকে লাভ করে, যে যেমন বিমান বাংলাদেশ বা রেলওয়ে থেকে লাভ করলো, হ্যাঁ এরকম হইতে পারে, এরকম হইলে আর কি তখন এটা কি বলে ব্যক্তিগত আয়। ওই যে দেখো হস্তান্তর পাওনা নিয়ে, যে এখানে একটু আগে বললাম না, ওই যে বেকার ভাতা, বৃদ্ধ বয়সের পেনশন, হ্যাঁ, তারেক রহমানের বিভিন্ন যে কার্ড, এগুলো হচ্ছে কি হস্তান্তর পাওনার মধ্যে পড়বে। ব্যক্তিগত আয় মানে কি তুমি যতটুকু ইনকাম করতে পারো, হ্যাঁ নিজে ইনকাম করো যতটুকু সেটা। এখন নিজের ইনকামের ভিতর ধরো তোমার আম্মু, হ্যাঁ ধরো বয়স হয়েছে, বা তোমার আব্বু, হ্যাঁ তারেক রহমানের পক্ষ থেকে একটা কি কৃষি কার্ড পাইলো, এটা কিন্তু সে ইনকাম করতেছে, সে পাইতেছে, সো তার ব্যক্তিগত আয়ের ভিতর এই এক্সট্রা গিফট আকারে যেটা পাইতেছে এটা কিন্তু অ্যাড করা যাবে না, কারণ এটা তার ইনকাম না বেসিক্যালি, সে তো এটা উপার্জন করতেছে না, এটা ফাও পাইতেছে, মানে আরেকজনের ইনকামের টাকা তাকে কোনো একটা বিশেষ সুবিধা দেওয়ার জন্য দিচ্ছে, তো এটা কিন্তু সে ইনকাম করতেছে না, দ্যাটস এটা বাদ দিয়ে বাকি সব কিছু অ্যাড করতে হয়। একটা নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশের সকল নাগরিকের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলে। তবে জাতীয় আয় ও ব্যক্তিগত আয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। জাতীয় আয় থেকে ব্যক্তিগত আয় নির্ণয় করতে হলে কিছু বিষয় সংযোজন ও বিয়োজন করতে হয়, যেমন ধরো বেকার ভাতা, বৃদ্ধ বয়স পেনশন, হ্যাঁ এগুলোকে আমরা কি বলি, হস্তান্তর পাওনা বলি। ওকে, জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়, কারণ উৎপাদন কাজে অংশগ্রহণ না করেও এই সকল আয় পাওয়া যায়, কিন্তু এরূপ হস্তান্তরজনিত পাওনা ব্যক্তিগত সরি মানে আমি বলতেছিলাম যে ওই যে এগুলোকে আমাদের জাতীয় আয়তে ইনক্লুড করা যাবে না, কারণ এটা যেহেতু সে উৎপাদন করতেছে না, বাট ব্যক্তিগত আয়ে ইনকাম করতে পারে। মানে আমি একটু আগে কথাটা উল্টাই বলে বলছিলাম যে ব্যক্তিগত আয়তে অ্যাড করা যাবে না, বাট কথাটা হচ্ছে কি জাতীয় আয়তে অ্যাড করা যাবে না, ব্যক্তিগত আয়তে অ্যাড করা যাবে। ওকে, অন্যদিকে ব্যবসার অবন্টিত মুনাফা ও মূলধন অবচয়জনিত খরচ কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে না বলে তা ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত নয়, কিন্তু জাতীয় আয়ের অন্তর্ভুক্ত। মানে এই বিষয় সিলি কিছু বিষয়, এগুলো হচ্ছে কি ক্রিটিক্যাল একটু বিষয়, এটা কি করতে হবে আমাদের এমসিকিউর জন্য হয়তো তোমার আসতে পারে, আর ওইভাবে আসার মতো এখান থেকে ম্যাথ আসার মতো কোনো সুযোগ নেই, বুঝতে পারছো? এবার আসলে ব্যক্তিগত আয় কিভাবে বের করবা, মানে কি বলে পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকামকে আমরা শর্টকাটে কি বলতে পারি বলো তো? শর্টকাটে পার্সোনাল ইনকামকে পিআই। ওকে, সো পিআই দেখো, পিআই মানে কি পার্সোনাল ইনকাম। সো আমরা দেখো এনআই বের করছি, ধরো এনআই দেওয়া থাকবে আমাদের, সাপোজ কোশ্চেনে কি থাকবে, এনআই মানে কি বলতো, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। এনআই মানে কি ভাই, জাতীয় আয়। জাতীয় আয় থেকে আমার কিছু জিনিস বাদ দিতে হবে, হ্যাঁ আবার কিছু জিনিস কি করতে হবে, যোগ করতে হবে। দেখো এগুলা আমি কি করব, বাদ দিবে, এগুলা যোগ করব। যেমন পিআই ব্যক্তিগত আয়, এনআই জাতীয় আয়, টিসি হচ্ছে কি কর্পোরেশন কর। তো কর্পোরেশন কর কি করতে হবে, আমার ইনকাম থেকে কি এই করটা সরকারকে দিয়ে দেবে, দ্যাট মিনস এটা আমার কমে যাবে, মাইনাস। হ্যাঁ, এরপরে দেখো কর্পোরেশন অবন্টিত মুনাফা, হ্যাঁ এই এই যে দেখো ইউসি, এখানে কর্পোরেশন সি, সো এটা কি করতে হবে আমার মাইনাস। এরপরে কি সামাজিক নিরাপত্তা বীমার চাঁদা, সো আমি যেগুলো হচ্ছে ধরো বিভিন্ন আমার যদি কি বলে কিস্তি দেওয়া লাগে, সরকারকে দেওয়া লাগে, মানে যেগুলো আমার থেকে চলে যাবে এগুলো তো মাইনাস হবে অটোমেটিক, তাই না? আর যেগুলো আমি পাবো, ধরো সরকার আমাকে কি দিল, ওই যে হস্তান্তর পাওনা টিপি, হ্যাঁ টিপি, এটা কি হবে প্লাস হবে, এটা কি হবে প্লাস, এটা আমি সরকার থেকে গিফট পাইতেছি, এটা আমার ব্যক্তিগত ইনকামে অ্যাড হবে, বাট জাতীয় ইনকামে অ্যাড হবে না। এরপরে দেখো আর কি, সরকার প্রদত্ত নিট সুদ, আমি যদি পাই, সুদ যদি পাই, এটা কি হবে আমার ইনকামে অ্যাড হবে। লভ্যাংশ, লভ্যাংশ পাইলা, তার মানে কি এই তিনটা কি হবে অ্যাড হবে, আর এই তিনটা মাইনাস যাবে। তাহলে এই পয়েন্ট নামগুলো একটু মনে রাখতে হবে যে কি কি ভাই বাদ যাবে। ধরো কর্পোরেট ট্যাক্স, ওকে, সিটি মানে কি ট্যাক্স, আর এই সি মানে কর্পোরেট। ওকে, কর্পোরেশন অবন্টিত মুনাফা, যে মুনাফাটা কি করবে না, তোমাকে বন্টন করবে না, ওই যে আমরা পড়ছি না অবন্টিত মুনাফা, যে মুনাফাটা বন্টন করা হয় না। ওকে, টিসিবি, টিসিবি কেন, তোমরা যদি সংক্ষেপে মনে রাখতে চাও এবার মনে রাখতে পারো, সংক্ষিপ্ত ফর্ম মনে করে। হ্যাঁ ধরো ধরো কি টিসি সংক্ষেপে দিলা আস, হ্যাঁ এবার মনে রাখতে পারো। আর এটা হচ্ছে কি টিন,
হচ্ছে টিআইডি, বা তোমাদের মতো করে সংক্ষিপ্ত ফর্ম বানাইলা। হ্যাঁ, সো যেন জাস্ট মনে থাকে যেন মাইনাস কোনগুলা। ওকে, সো আস হচ্ছে কি মাইনাস, দেখো দুই জায়গায় যেহেতু টি আছে, টি সি হচ্ছে মাইনাস আর টি পি হচ্ছে কি প্লাস। দেখো পি দ্বারা প্লাস বোঝায়, ধরো এই যে তোমাদেরকে বলতে বলতে আমি একটা সংক্ষিপ্ত ফর্ম মনে করলাম, এটা হচ্ছে তোমার মনে হইতে পারে ভাই কোনটা প্লাস হবে, টি তো অনেক বেশ কয়েকটা আছে, টি এর মধ্যে কোনটা প্লাস হবে, যেটা টি এর নিচে পি আছে, পি পি দ্বারা কি হয় প্লাস হয়, ঠিক আছে। তাহলে আর এটা হচ্ছে কি আইডি, আইডি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি টিআইডি, এটা হবে কি যোগ হবে, আর এখানে যে আস, হ্যাঁ আমরা সবসময় কি বলি যে কোনো দুঃখের রিল দেখলে বা কেউ যদি দুঃখ পোস্ট করে যে কি আমার হ্যাঁ গার্লফ্রেন্ড চলে গেছে, পরীক্ষায় কম মার্কস পাইছি, তখন আমরা কমেন্ট করি কি আস। সো দুঃখের ক্ষেত্রে, যে কোনো বিয়োগের ক্ষেত্রে, বিরহের ক্ষেত্রে আমরা আস বলি। তাহলে কি এখানে মাইনাস কোনগুলোর ক্ষেত্রে হবে আস, হ্যাঁ আসের ক্ষেত্রে হবে মাইনাস, আর এই টিসি, হ্যাঁ তাহলে কি টিপি যদি প্লাস হয় অটোমেটিকলি টিসি হবে কি আমাদের জন্য মাইনাস। এভাবে তুমি মনে রাখতে পারো যে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, কারণ সূত্র অনেক সময় মানুষজন ঘোলাই ফেলে। ওকে, দ্যাটস ওয়াই আমি জাস্ট এরকম শর্টকাট, মানে আমি যখন পড়তাম তখন এভাবে শর্টকাট টেকনিক বাইর করতাম, ট্রিক্স বাইর করতাম যেন আমার মনে থাকে। সো আমার ট্রিক্সে ফলো করতে হবে বিষয়টা এমন না, তোমরা ইন্ডিভিজুয়ালি, মানে আমি জাস্ট তোমাদেরকে রাস্তাটা দেখাই দিলাম যে যেগুলো একটু মানে ক্রিটিক্যাল জিনিস তোমার সহজে মনে থাকবে না, ওই ক্ষেত্রে তুমি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারো, শর্টকাট বের করতে পারো। ওকে, ক্লিয়ার কিনা? এবং এই যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি একটা রিল্যাক্সে থাকবে বিষয়, সেটা হচ্ছে প্রশ্নে মান দেওয়া থাকবে ইউজুয়ালি। ধরো যদি এই অঙ্ক করতে যাই, এগুলো সবগুলোর মান দেওয়া থাকবে, বুঝছো? কার কোনো কোয়েশ্চেন আছে কিনা? কার কোনো কোয়েশ্চেন আছে বলো তো, কোয়েশ্চেন থাকলে করো। ব্যয়যোগ্য আয়, ডিসপোজেবল ইনকাম, হ্যাঁ এই ফুল ফর্মগুলো মনে রাখো, তোমাদের অ্যাডমিশনের সময় কাজে লাগবে, বুঝছো? ব্যয়যোগ্য আয় মানে কি, ব্যয় করার মতো আয়। ধরো আমি 100 টাকা কি করলাম পাইলাম, এই 100 টাকায় কি আমি ব্যয় করতে পারবো? আমাদের মোট ইনকাম থেকে সরকারকে আমাদের কি করতে হয়, ধরো ট্যাক্স দিতে হয়। ধরো এটা যদি হয় কত 10%, 10%, দ্যাট মিনস 10 টাকা। 10 টাকা আমার সরকারকে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। সরকারকে 10 টাকা যদি ট্যাক্স দেওয়া লাগে, তাহলে আমার ইনকাম হচ্ছে কত 100, আর 10 টাকা কিন্তু আমার না, এই 10 টাকা মাইনাস দিয়ে কত থাকে 90, দ্যাট মিনস আমার ব্যয়যোগ্য আয় হচ্ছে কত 90। অর্থাৎ আমার অন্যান্য খরচ আদি যেগুলো বাধ্যতামূলক খরচ, আমার আইনগত খরচ যে দিতেই হবে আমার, এগুলা ওই খরচগুলো বাদ দিয়ে যেটা থাকে সেটাকে আমরা বলি কি ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। সেখানে অবশ্যই জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলতেছি কি ব্যয়যোগ্য আয়। ওকে, লুকায়িত মোট জাতীয় উৎপাদন। ওকে, এইটা দিয়ে তোমার খ নাম্বারের কোশ্চেন আসার চান্সেস আছে, খ নাম্বারের কোশ্চেন আসে এটা দিয়া। হ্যাঁ, খ লুকায়িত মোট জাতীয় উৎপাদন। কার কোনো কোশ্চেন আছে ভাই? কোশ্চেন থাকলে করবা। ওকে, আচ্ছা, মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় কি হয়, সঠিক তথ্যের অভাবে বহু পণ্য সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিকে লুকায়িত মোট জাতীয় উৎপাদন বলে। কারণ এই ক্ষেত্রে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কি লুকায়িত, আর একটা হচ্ছে ডাবল কাউন্টিং, দ্বৈত গণনা। মানে একটা জিনিসকে আমরা একাধিকবার গুণা ফেলতে পারি, আবার কিছু কিছু জিনিস বাদ যাইতে পারে। তো আমরা হিসাব করার সময় যে জিনিসগুলো বাদ পড়া যায় সেটাকে আমরা বলি লুকায়িত। আর যখন যেগুলো ডাবল কাউন্টিং হয়ে যায়, যে দুইবার গুনছি, ধরো যে আমার, ধরো আমি কি করলাম, সাপোজ আমি গুড় উৎপাদন করলাম, গুড়, হ্যাঁ মিঠাই, মিঠাই বলি তাহলে অনেকে বুঝবে, মিঠাই, হ্যাঁ ধরো মিঠাই। এখন আমি মিঠাই উৎপাদন করলাম 500 টাকা, তো আমার মিঠাই উৎপাদন করলাম কত 500 টাকা, মোট খরচ কত মিঠাই 500 টাকা। এখন এখানে কি হয়েছে, এই 500 টাকা খরচের ভিতর কি আছে বলতো, মিঠাই, ধরো আমি আখের মিঠাই বাইর করছি, সো এই 200 টাকা আছে আখ, মানে গ্যান্ডারি বা যেটা কি বলে সুগার কেন। ওকে, সুগার কেন, সো 200 টাকা হচ্ছে সুগার কেন, আর ধরো 300 টাকা আনুষঙ্গিক মিলায় মোট হয়েছে কত 500 টাকা, 500 টাকার প্রোডাক্ট। ওকে, এখন আমি তো এখানে 500 টাকা যে হিসাব করলাম, এই 500 টাকার ভিতরে কি এই ধরো সুগার কেনের
সুগার কেন, হ্যাঁ সুগার কেনের আছে কত 200। এখন আমি কি করলাম জানো, এই ধরো যে জনাব রহিম মিয়া সুগার কেন উৎপাদন করছিল, হ্যাঁ আমি তার থেকে হিসাব করলাম ভাই তুমি কত টাকার সুগার কেন উৎপাদন করছিল, সে বললো 200। তাহলে আমি করলাম এই সুগার কেন, একই সুগার কেনকে এখানে 200 একবার হিসাব করলাম, এখানে আবার 500, মানে 200 প্লাস 500 ইকুয়াল টু 700, 700 কাউন্ট করে ফেললাম। দ্যাট মিনস এই সুগার কেন এখানে একবার ইউজ হয়েছে, এখানে একবার ইউজ হয়েছে, একই জিনিসকে আমি দুইবার গয়না ফেলছি। যখন আমি দুইবার গয়না ফেলি সেটাকে বলি কি ডাবল কাউন্টিং। আর যদি কোনোটা বাদ পেরা যায় সেটাকে বলি লুক্কায়িত। ওকে, বুঝছো কিনা? লুকায়িত আর ডাবল কাউন্টিং এর বিষয়টা বুঝছো কিনা? দ্বৈত গণনা দিয়ে আসে মাথাপিছু আয়। মাথাপিছু আয় কি ভাই? মাথাপিছু আয় মানে আমার মোট জনগণ রে, হ্যাঁ আমার মোট ইনকামকে যদি আমি মোট জনগণের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমি ইন্ডিভিজুয়াল ইনকাম পাই, যে একজন মানুষের মোট কত আয় হইতেছে। ওকে, পিসিআই এটা হচ্ছে এনআই ডিভাইড বাই পি, মানে এনআই মানে হচ্ছে ন্যাশনাল বা জাতীয় ইনকাম, আর পি মানে হচ্ছে পপুলেশন। ওকে, জনসংখ্যা। এই যে দ্বৈত গণনা, একটা নির্দিষ্ট অর্থ বছরে এক উৎপাদনের মূল্যকে একাধিকবার জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করাকে দ্বৈত গণনা বলে। এই দ্বৈত গণনা আর লুকাইতে এটা ক খতে কোশ্চেন আসে, বুঝছো? ক খতে কোশ্চেন আসে, এই জন্য আমি আসার আগে বইলা দিলাম, ওইটার সাথে রিলেটেবল ছিল বইলা। সরকারের অর্জিত উদ্বৃত্ত মুনাফা, তো সরকার যদি কোনো ইভেন্ট থেকে হ্যাঁ লাভ করে আর কি, দেখো সরকার সরাসরি উৎপাদন কাজে অংশগ্রহণ করলে যে মুনাফা অর্জিত হয় তাকে সরকার অর্জিত উদ্বৃত্ত মুনাফা বা আয় বলে। মূলধনী লাভ, মূলধনী লাভ মানে কি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে যদি আমার কোনো লাভ হয়, মূলধন সম্পদ থেকে যদি আমার লাভ হয়, দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভকে মূলধনী লাভ বলে। ভোগ ব্যয় বা ব্যক্তিগত ব্যয় কি? একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশের জনগণ দ্রব্য বা সেবা ব্যবহারের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে। বিনিয়োগ ব্যয় কি? একটি নির্দিষ্ট সময়ে, হ্যাঁ সাধারণত এক বছরে একটি দেশের নতুন নতুন মূলধন দ্রব্য সৃষ্টির যে ব্যয় তাকে বিনিয়োগ ব্যয় বলে। মানে তুমি তো বুঝতে পারছো, বিনিয়োগ তো আমরা বিজনেস টিজনেসেই করি আর কি। সরকারি ব্যয়, সরকারের সকল পর্যায়ে স্থানীয় বা কেন্দ্রীয় চূড়ান্ত পণ্য সামগ্রী সেবা দ্রব্যের জন্য যে ব্যয় হয়। নিট রপ্তানি, দেখো এখানে একটা জিনিস হিসাব করবা, নিট রপ্তানি জিনিসটা কি? রপ্তানি আমদানি আলাদা জিনিস, আর নিট রপ্তানি দেখো একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছর একটি দেশের নতুন মূলধন দ্রব্য সৃষ্টির জন্য যে, আচ্ছা ওইখানে এখানে ডিটেলসটা একটু ভুল হয়েছে। নেট রপ্তানি কি? নেট রপ্তানি হচ্ছে এক্স মাইনাস, আরে কি ভাই, এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম মানে আমার রপ্তানি আয় হইলো, এটা থেকে আমার আমদানি খরচ বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই নিট রপ্তানি, মানে এক্স মাইনাস এম যে আমরা বের করি এটাই নিট রপ্তানি। বুঝতে পারছো? ওকে, সরকারি ব্যয় অবচয় ব্যয় এগুলো তো বললামই। খাজনা, একটা নির্দিষ্ট সময় সাধারণত এক বছর একটা দেশের জমি, কারখানা, দোকান, বাসগৃহ ইত্যাদি প্রাপ্ত ভাড়া। তো আমি বলছিলাম খাজনাও থাকতে পারে, ভাড়াও লেখা থাকতে পারে, যে কোনো শব্দ থাকতে পারে, বুঝতে হবে আমাদের। হ্যাঁ, পরোক্ষ ব্যবসায় করতে অলরেডি বলছি, অবচয় ব্যয় গেছে পণ্য উৎপাদনের যে সকল যন্ত্রপাতি দালান করে ব্যবহার করা হয় তার যে ব্যবহারজনিত ক্ষতি। ওকে, এবার আমরা একটু দেখবো ক নাইন প্রশ্নের ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন আসে। না আমাদের টপিক ক্লিয়ার কিনা বলো, এরপর আমি কোশ্চেনে যাব, কোশ্চেন সাজেশনে। বাচ্চারা একটু বলো তো তোমরা ক্লিয়ার কিনা, তোমরা কি বুঝছো এই চ্যাপ্টারের মানে ওভারঅল বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে কিনা একটু বলো, যে কি ধরনের কোশ্চেন আসবে বা আসলে তোমরা পারবা কিনা। হ্যাঁ, ওই কনফিডেন্সটুকু গ্রো হয়েছে কিনা বলো তো, ওই কনফিডেন্স গ্রো হয়েছে? বলো বলো দ্রুত, দ্রুত বলো বলো বলো, একটু রেসপন্স করো, নাহলে তো বুঝবো না। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখো, আচ্ছা তাহলে দেখো ক নাম্বার কোয়েশ্চেনের ক্ষেত্রে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। মোট দেশের উৎপাদন বা জিডিপি কি বা কাকে বলে, তো এটা পারবা না। জিডিপির পূর্ণরূপ কি, হ্যাঁ এটাও পারবা। মোট জাতীয় উৎপাদন, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চেন।
হ্যাঁ, এই যে দেখো টেস্টে আসা, বোর্ডে আসা কোশ্চেন। এরপরে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্রটা কি? মোট জাতীয় উৎপাদন, ওকে, মোট জাতীয় উৎপাদন কি? জিএনপি সূত্রটা। জাতীয় আয় কি? নিট জাতীয় আয় কি? ওকে, এই কোশ্চেনগুলো একটু দেখবে, এগুলো কিন্তু অলরেডি সব পড়াইছি। হ্যাঁ, মাথা পিছু আয় কি? পিসিআই, পার ক্যাপিটা ইনকাম আর কি। ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কি? দেখো এটা কিন্তু আমি একটু আগে পড়াইলাম। ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কি? ওই যে আমার টোটাল ইনকাম 100 টাকা, বাট 10 টাকা আমার ট্যাক্স দিতে হবে, দ্যাট মিনস এই 10 টাকা তো আমি খরচ করতে পারবো না, 100 মাইনাস 10 90। ওকে, হস্তান্তর পাওনা কি? এটা দেখো একাধিকবার আসছে। হ্যাঁ, এবং এটা আইডিয়াল কলেজের কোশ্চেন আছে। দ্বৈত গণনার সমস্যা কি? দ্বৈত গণনার সমস্যা কি? একই জিনিস আমরা একাধিকবার গণনা ফেললে কি মানে এক্সট্রা দেখাবে, তাই না? মধ্যবর্তী দ্রব্য কি? প্রকৃত জাতীয় আয় কি? ওকে, এবার আসো খ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে কি ধরনের কোশ্চেন থাকে? সামষ্টিক পর্যায়ের উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো। সামষ্টিক পর্যায়ের উৎপাদন কি ভাই? একটু আগে আমি বললাম যে সামষ্টিক হচ্ছে কি, আমরা এককভাবে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির উৎপাদন নিয়ে আলোচনা করব না, আমরা পুরো দেশের, হ্যাঁ, ইনকাম নিয়ে আলোচনা করব একটা নির্দিষ্ট সময়। এই সময়টা সাধারণত 1 বছর হয়ে থাকে। মোট জাতীয় উৎপাদন কিভাবে পরিমাপ করা যায়? জাতীয় উৎপাদন জিএনপি। মোট দেশের উৎপাদন কিভাবে নির্ণয় করা যায়? হ্যাঁ, জিডিপি। জিডিপি কিভাবে জিএনপি থেকে আলাদা? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। মানে এখানে যা দিয়েছি সবগুলো প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? একটু আগে বললাম। সো তুমি কি করবে এখানে, কিভাবে আনসার করবে ভাইয়া? আচ্ছা, সঞ্জয়দা বলতেছে ভাইয়া জিএনপি বললে কোন সূত্রটা হবে? ভাইয়া জিএনপি বললে সাধারণত আমরা ব্যয় সূত্রটা বেশি ইউজ করি। সো তুমি তোমার সময় থাকলে তুমি দুইটাই লিখে দিবা, বলবা যে জিএনপির ক্ষেত্রে সাধারণত আমরা আয় ব্যয় দুইটাই ব্যবহার করে থাকি। ওকে, নির্দেশিত উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আয় পদ্ধতি বলতে কি বোঝায়? জাতীয় আয় হলো একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড, এগুলা সব পারবা। হস্তান্তর পাওনা কেন জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয় না? জাতীয় আয়, এই দেখো হস্তান্তর পাওনা নিয়ে কিন্তু কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার হলো, যেহেতু একটু আগে কনফিউজড হয়েছিলা। দেখো কি হয়েছে, হস্তান্তর পাওনা কোথায় জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয় না, হয় কোথায়? ব্যক্তিগত আয়ে। ব্যক্তিগত আয়ে অন্তর্ভুক্ত হয়। ওকে, অন্তর্ভুক্ত হয়, বুঝছো? ব্যয়যোগ্য আয় কিভাবে নির্ণয় করা হয়? ব্যয়যোগ্য আয় কিভাবে নির্ণয় করা হয় বলছি না, এগুলো সব ছোট ছোট কোশ্চেন আসবে। নির্যাত উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো। হস্তান্তর ব্যয়ের নমুনার ধারণা ব্যাখ্যা করো। ক্লিয়ার কিনা বলো, বুঝছো কিনা বলো, সবাই দেখো, সবাই বলো বুঝছো কিনা। সবাই সবাই একটু দ্রুত বলো বুঝছো কিনা। কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? সবাই সবাই একটু দ্রুত। ওকে, আই গেস কারো কোয়েশ্চেন নাই। আচ্ছা, একজন কোশ্চেন করছে ভাই 11 নংটা বুঝি না। 11 নং কি? ব্যয়যোগ্য আয় কিভাবে নির্ণয় করা হয়? ব্যয়যোগ্য আয় না ব্যাখ্যা করলাম ভাইয়া। ব্যয়যোগ্য আয় যে আমার 100 টাকা ইনকাম আছে, সো 100 টাকা থেকে আমার ট্যাক্স এবং অন্যান্য যে খরচগুলো আছে এগুলা, ওকে, ওগুলা বাদ দিতে হয়। সুমাইয়া বিনতে কামাল, বুঝছো কিনা? আচ্ছা, ওকে, এবার দেখো গ নাম্বার কোশ্চেনে কি ধরনের কোশ্চেন আসতে পারে? যে মোট দেশের উৎপাদন নির্ণয় করো। হ্যাঁ, ধরো
লাইক তোমাকে উপরে একটা উদ্দীপক দিয়ে বলবে যে XYZ এর দেশজ উৎপাদন নির্ণয় করো, হ্যাঁ, বা জাতীয় উৎপাদন নির্ণয় করো, হ্যাঁ, এরপর হচ্ছে কি উদ্দীপকের আলোকে বর্ণনা করো, ব্যাখ্যা করো। ওকে, এরপরে কি জাতীয় আয় নির্ণয় পদ্ধতি বা সরকারি ব্যয়ের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, এই বিভিন্ন কোয়েশ্চেন, মানে মেইনলি তুমি যেগুলো পড়ছো ওই যে আমি বললাম না জিএনপি জিডিপি আর মাথাপিছু আয়, ওই টপিকগুলো থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন আসে। ওকে, বুঝছো? সরকারি ব্যয়ের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, এই টাইপের কোয়েশ্চেন। এরপর দেখো ঘ নম্বরে ব্যয় পদ্ধতিতে নিট জাতীয় উৎপাদন। দেখো এখানে কোশ্চেনে বলে দিচ্ছে, এমন হইতে পারে যে তোমার একই কোশ্চেনে দুইভাবে বের করতে বলতে পারে। ব্যয় পদ্ধতিতে নিট জাতীয় উৎপাদন এবং আয় পদ্ধতিতে নিট জাতীয় উৎপাদনের পরিমাণ ভিন্ন হবে, বিশ্লেষণ ভিন্ন, অবশ্যই ভিন্ন হবে। আয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ আলাদা আলাদা হইতে পারে। ওকে, ভিন্ন হইতে পারে। আর তোমাকে বলতে পারে যে আয়ের ভিত্তিতে এবং ব্যয়ের ভিত্তিতে বাইর করো। সো ওই ক্ষেত্রে যেভাবে বলবো ওইভাবে আনসার করতে হবে। ওকে, এবার জীবনযাত্রার মান উন্নয়নে মাথাপিছু আয়ের ভূমিকা ব্যাখ্যা করো। মাথাপিছু আয় মানে কি? যে আমার মানে মোট যে জনগণ এবং মোট ইনকাম, এইটার যে ডিভাইড করার পরে আমরা যে মানে প্রত্যেক ব্যক্তির যে ইনকামটা পাই সেটা, এটা দ্বারা কি বুঝে? মাথাপিছু আয় যদি বাড়ে তাহলে জীবনযাত্রার মান বাড়বে, কারণ কি সে খরচ করার মানে দেশীয় অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে, হ্যাঁ, এবং কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, মানুষজন কাজ করবে, ইনকাম করবে, খরচ করবে, এভাবেই জীবনযাত্রার মান বেসিক্যালি উন্নয়ন হয়। এটা আগের 11 মানে হচ্ছে কয়ের 11। আচ্ছা, আমি এই পৃষ্ঠাটা শেষ করে দেখাইতেছি। এবার তো মোট দেশীয় উৎপাদন কিভাবে নির্ণয় করা যায়, সেম সূত্র, মাথাপিছু আয়ের ভিত্তিতে দুটি দেশের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করা। এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক আসবে। ধরো বলবে, ধরো এক্স দেশের এই অবস্থা ইনকাম, ওয়াই দেশের এই অবস্থা, তাহলে কোন দেশের অবস্থা ভালো আছে? দেখো এটা অনেকবার আসছে, এটা এই কোশ্চেন এবারও আসছে বিভিন্ন কলেজে। হ্যাঁ, দেখো ঢাকা কমার্স কলেজ, হ্যাঁ, বিসিআইসি, মিরপুর ক্যান্টনমেন্ট, অনেক কলেজে। যে দেশে মাথাপিছু আয় যত বেশি সে দেশ তত বেশি উন্নত। এই যে একটু আগে যে ব্যাখ্যা করলাম, সো মাথাপিছু আয় দিয়ে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে এবং আসবে। আচ্ছা, ক এর 11। ওকে, আমি দেখতেছি কোশ্চেনটা কি ছিল, দেখে তোমাদেরকে বলতেছি। ক এর 11 কি ছিল? মধ্যবর্তী দ্রব্য। ওকে, মধ্যবর্তী দ্রব্য কি জিনিস? মধ্যবর্তী বেসিক্যালি ধরো, মধ্যবর্তী ইংরেজি যদি আমরা কি বলি, ইন্টারমিডিয়ারি বা ইন্টারমিডিয়েট গুডস। ওকে, মধ্যবর্তী দ্রব্য বেসিক্যালি কি? যে দ্রব্যটা সরাসরি পণ্য হিসেবে ব্যবহার করা হয় না, যে দ্রব্যটা কি সরাসরি পণ্য হিসেবে ব্যবহার করা হয় না, বরং অন্য কোনো পণ্য উৎপাদনের কার জন্য ব্যবহার করা হয়। কি করা হয়? অন্য কোনো পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। যেমন কি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো সুতা হচ্ছে কি, সুতা নিজে কিন্তু একটা পণ্য, কিন্তু এই সুতা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করি না। সুতাকে আমরা কি কারণে ব্যবহার করি? আমরা কাপড় উৎপাদনের কারণে ব্যবহার করি। সো এই কাপড়ের ক্ষেত্রে সুতা হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি গুডস। যেমন ধরো মেইন প্রোডাক্টটা কি ছিল? মেইন কাঁচামালটা ছিল তুলা থেকে সুতা হয়েছে, সুতা নিজে একটা পণ্য, কিন্তু এই পণ্যটা বা দ্রব্যটা আমরা সরাসরি ব্যবহার করি না। তো এটা কি করা হয়? অন্য আরেকটা পণ্য উৎপাদনের জন্য যখন ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি কি বলি? মধ্যবর্তী দ্রব্য বা পণ্য বা ইন্টারমিডিয়ারি গুডস। বুঝছো? ক্লিয়ার কি না? সঞ্জিদা সাউফা, সুমাইয়া বিনতে কামাল অ্যান্ড মেনি মোর। বুঝছো আই গেস? মানে যেটা নিজে ফাইনাল পণ্য হিসেবে ব্যবহার না হয়ে অন্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকে কি বলে? মধ্যবর্তী দ্রব্য বলে। আচ্ছা, এবার আমরা একটা কোশ্চেন দেখবো। ওকে, কোশ্চেনটা কি ভাই? বুঝছো কিনা একটু বলো তোমরা, হ্যাঁ, বুঝছো কিনা? দেখো, জহির দরিদ্র পরিবারের সন্তান, 16 সালে। আচ্ছা, ওকে, দেখো আগে আমরা কোশ্চেন পড়ি। মাথাপিছু আয় কি? যাতায়াত পরিমাপের ক্ষেত্রে আয় পদ্ধতি বলতে কি বোঝায়? হ্যাঁ, উদ্দীপকে উল্লেখিত জহিরের আয় একটি দেশের সামষ্টিক পর্যায়ে কোন উৎপাদন অন্তর্ভুক্ত? ওকে, বলছে জহিরের আয় একটি দেশের সামষ্টিক পর্যায়ে কোন উৎপাদন অন্তর্ভুক্ত? মোট দেশজ উৎপাদনে জহিরের আয়ের কোনো ভূমিকা নেই।
ওকে, এই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখবো। এখানে বলছে কি জহির পরিবারের জহির দরিদ্র পরিবারের সন্তান 16 সালে এসএসসি পাশ করার পর সে ইলেকট্রিক্যাল কাজের প্রশিক্ষণ নিয়ে সিঙ্গাপুরে অবস্থিত একটি কোম্পানিতে তার ভালো চাকরি হয়। তার মানে কি সে দেশের ভিতরে নাই, সে সিঙ্গাপুরে চলে গেছে। তার বেতন কাঠামো খুব ভালো, সে প্রতি মাসে তার বেতনের একটি বড় অংশ দেশে পাঠায়, এতে পরিবারের সচ্ছলতা আসে। এখন এখানে কি করতে হবে? এখানে তো কোনো অঙ্ক দেয় নেই, এখানে আমার কি করতে হবে? এখানে আমার ব্যাখ্যা করতে হবে, এটা সুন্দরভাবে সংজ্ঞাটা লিখতে হবে, সূত্রটা লিখতে হবে যে এটা আমরা কিভাবে বের করতে পারি। এটা উত্তর যাই হবে, জিডিপি হোক, জিএনপি হোক, যাই হোক, ওকে, উত্তর কি হবে? সে তো ভাই সে কি করে? সে দেশের বাইরে থাকে, কিন্তু বলছে কি তাহলে দেশের সামষ্টিক পর্যায়ের কোন উৎপাদনে তার এটা অ্যাড হবে? ভাইয়া কোথায় অ্যাড হবে বলো তো? যখন আমি বলছিলাম কি আমার দেশের মানুষ কিন্তু বিদেশে থাকলেও অ্যাড হবে, কিসের ক্ষেত্রে? জিএনপি। কিসের ক্ষেত্রে ভাই? জিএনপি। ওকে, মোট দেশজ উৎপাদনে জহির আয়ের কোনো ভূমিকা নাই। ওকে, এটা কিভাবে ব্যাখ্যা করবা? তোমরা বলবা যে উক্তির সাথে যথার্থ মূল্যায়ন করো। বলবা প্রথমে বলবা যে হ্যাঁ এই উক্তির সাথে আমরা একমত। কি ভাই? একমত। কারণ আমরা জানি কি জিডিপির সংজ্ঞা হচ্ছে যে এটা, যে জিডিপি হচ্ছে কি ভৌগোলিক এরিয়ার মধ্যে, দেশের সীমানা রেখার মধ্যে যারা থাকে দেশি বিদেশি নাগরিক তাদের সবার ইনকামটা অ্যাড হয়। যেহেতু জহির হচ্ছে কি সে দেশের বাইরে অন্য দেশে বিদেশে থাকে, তাই তার এটা জিডিপিতে কাউন্ট হবে না, তারটা কাউন্ট হবে জিএনপিতে। সো তার ইনকামটা আসলে জিডিপিতে কোনো ভূমিকা রাখতেছে না। এভাবে আনসার করবো, বুঝছো? সো এই যে দেখো ক খ এর আনসার কীভাবে লিখবে, এখানে একটা আমি ডেমো দিয়ে রাখছি। মানে তোমাকে যে কোনো কিছু সংজ্ঞা, যেহেতু এগুলোর ধরো তোমাকে এই চ্যাপ্টার থেকে যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করুক, যদি ওইটা সূত্র থাকে লাইক এরকম আর কি, যদি দেওয়ার সুযোগ থাকে এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবা মনে থাকলে। ওকে, এটা দিলে কী হবে? তুমি ফুল মার্কসটা পাবা। ধরো তোমাকে বের করতে বললো, হ্যাঁ, ওই আয় পদ্ধতি দেখো তোমার, আমরা সাধারণত যা আয় পদ্ধতি RW, হ্যাঁ IP, ওকে, গতে কি বলছিল? মোট দেশজ উৎপাদন, সরি কি দেশের সামষ্টিক পর্যায়ে কোন ইয়াতে ভূমিকা রাখবে, এটা তো বুঝছই। আর খতে বলছিল কি, ওয়েট, খতে কোয়েশ্চেন করছিল জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আয় পদ্ধতি বলতে কোনটা বোঝায়। ওকে, আয় পদ্ধতি একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশে উৎপাদন কাজে নিয়োজিত বিভিন্ন কি উপকরণের সময় অর্জিত আয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয়। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি, ভূমির খাজনা ইত্যাদি যা যা পায় এগুলো হচ্ছে কি জাতীয় আয়ের সমীকরণ। RWIG, হ্যাঁ, প্রফিট NI দিবে, জাতীয় আয় জিএনপি না। ওকে, জাতীয় আয় ন্যাশনাল ইনকাম NI হবে, হ্যাঁ, শর্ট ফর্মটা। এরপরে দেখো জহিরের আয় একটি দেশের সামষ্টিক পর্যায়ে মোট জাতীয় উৎপাদন অন্তর্ভুক্ত এটি একটি দেশের জন্য যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করে। এই তো ডেফিনেশন তো পারবা। সৃজনশীল লেখার ক্ষেত্রে আরেকটা রুলস যেটা বলছি কি 3 মার্কসের জন্য হচ্ছে কি 3টা প্যারা, আর 4 মার্কসের জন্য 4টা প্যারা। ওকে, ক্লিয়ার? এবার আসো আরেকটা কোশ্চেন দেখবো আমরা। এটা তো বুঝলা, এখানে হবে কি 4টা প্যারা হবে, এই যে ফিনিশিং ধরো এই 3টা আর লাস্টের একটা, এখানে জায়গা নাই বিদায় প্যারাটা ভালোভাবে স্পেস দেওয়ার সুযোগ পাই নাই। আর আমরা আরেকটা কোশ্চেন দেখি। ওকে, এটা কি বলছে? আচ্ছা, রাজশাহীতে আসছিল এটা। নিচে দুটি দেশ আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করে। ওকে, কি করে? আয় পদ্ধতিতে করে। আয় পদ্ধতিতে জাতীয় আয় যদি নির্ধারণ করে, তাহলে এখানে কি বলছে? আচ্ছা, নিট জাতীয় আয় কি, মোট দেশের উৎপাদন কিভাবে নির্ণয় করা যায়, উল্লেখিত তথ্য থেকে ক দেশের জাতীয় আয় নির্ণয় করো। ওকে,
এখন দেখো তোমাকে জাতীয় আয় বের করার সিস্টেমটা বইলা দিছে কি হবে, তোমার কিভাবে বের করতে হবে, আয় পদ্ধতিতে। ওকে, এখন দেখো উদ্দীপকে উল্লেখিত তথ্য থেকে ক দেশের জাতীয় আয় নির্ণয় করো। উদ্দীপকের দুটি দেশের মধ্যে তোমার মতে কোন দেশটি উন্নত, মাথাপিছু আয়ের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, মোট আয় বের করতে হবে। দেখো আমাদের কি মাথাপিছু আয় বের করতে হলে কি করতে হয়, প্রথমে আমার মোট আয় বের করা লাগে। হ্যাঁ, মোট আয়, এরপরে মোট আয়কে ডিভাইড দেওয়া লাগে কি জনসংখ্যা দিয়া, কি করা লাগে, জনসংখ্যা দিয়ে ডিভাইড দেওয়া লাগে। দেখো কোয়েশ্চেনটা কিন্তু এই জায়গায় ক্রিটিক্যাল আছে ভাইয়া, একটু চিন্তা করো। প্রথমে হচ্ছে কি ক দেশের জাতীয় আয় নির্ণয় করো। তো ক দেশের কি করছে, তাদের মজুরি বেতন এত, খাজনা এত, মুনাফা এত। এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে, সব তথ্য কিন্তু তোমার লাগবে না। তোমার এইটাই বাই করতে হবে যে কোনটা তোমার লাগবে আর কোনটা লাগবে না। আয় পদ্ধতিতে কোনটাই কি ইনক্লুডেড আর কোনটা এক্সক্লুডেড এটা বুঝতে হবে। ওকে, এখানে বইলাই দিছে উপরে, একটা জিনিস খেয়াল করো, বুঝছে দুটি দেশ আয় পদ্ধতিতে জাতীয় আয় কাউন্ট করে। কি করে, আয় পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে না, কিন্তু আয় পদ্ধতিতে। হ্যাঁ, এখন দেখো আমরা একটু ইয়াতে যাই। সো এটা তো পারবা। হ্যাঁ, একটি নির্দিষ্ট সময় একটি মোট জাতীয় উৎপাদন থেকে যা পায়, হ্যাঁ, একটি কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন হয় এটা জিডিপি, এটা পারবা। এবার আসো আমরা একটু গটা দেখবো। হ্যাঁ, গতে কি বলছিল যে আয় পদ্ধতিতে। হ্যাঁ, এখন দেখো প্রথমে আমরা বলছি কি এনআই বাইর করতে হইলে, এনআই বাইর করতে হলে আমাদের আগে কি লাগে ভাই, জিএনপি লাগে, তাই না, জিএনপি লাগবে। ওকে, দেখো এখানে কি করছে, যাতে আয় হলে একটা দেশের জনগণের মোট উৎপাদনের আর্থিক মূল্যের মাধ্যমে কোন দেশের অর্থনৈতিক অবস্থা কি আছে সেটা একটা আইডিয়া পাওয়া যায়। ওকে, ক দেশের মজুরি ও বেতন এত টাকা, খাজনা এত টাকা, সুদ এত টাকা, মুনাফা এত টাকা। সো আমরা জিএনপি আয় পদ্ধতির সূত্রটা কি, RWIP, যদিও সামেশন সাইনগুলো এখানে মিসিং গেছে, তোমরা সামেশন সাইনগুলো অবশ্যই দিবা। হ্যাঁ, তাহলে কি কি ছিল এগুলো অ্যাড করে দেবা। হ্যাঁ, 27 কোটি ডলার। জাতীয় উৎপাদন থেকে অবচয়জনিত ব্যয়, পরোক্ষ কর, হস্তান্তর পাওনা সরকারের বাদ দিয়ে তার সাথে সরকার প্রদত্ত ভর্তুকি যোগ করলে যাতে আয় পাওয়া যায়। এখানে শুধু পরোক্ষ কর থাকে, তা বাদ দিয়েই দেখাইতে হবে। দ্যাট মিনস কি, দেখো আমাদের কি করতে হয়, সূত্রটা কি, তুমি কিভাবে লিখবা, এটা একটা কিন্তু ডেমো। দেখো তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে ভাই কি করবা, কোশ্চেন করবা। এখানে একটা ডেমো, ধরো তোমার, আমরা জানি হচ্ছে সূত্রটা হয় এরকম যে অনেক কিছু বাদ দেওয়া লাগে, বাট এগুলো যদি আমার না থাকে কোশ্চেনে, শুধু যেটা আছে আমি এটা কি করবো, এটা লিখবো যে এগুলো থেকে এগুলো বাদ দেওয়া লাগে। এখন ধরো সাপোজ তোমার মনে নাই, মনে থাকলে তুমি সব লিখবা, যদি মনে না থাকে ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে, প্রথমে তো তোমার আগে সূত্রটা লিখতে হবে, সূত্রটা লিখে এরপরে তোমার যেটা আছে ওইটা মাইনাস দিবা, বুঝছো। সো এখানে আমার কি, আমার জিএনপি আছে, জিএনপি। হ্যাঁ, এরপর হচ্ছে কি আমার যেটা বাদ দেওয়ার আছে, ধরো সবগুলো পয়েন্ট যদি না থাকে, এখানে যেমন বলছে কি শুধু পরোক্ষ কর আছে, তো শুধু পরোক্ষ কর মাইনাস দিব 2000 কোটি। তো 27,000 থেকে আমি কি করব 2000 কোটি, হ্যাঁ, মাইনাস দিব, তাহলে আমার থাকবে কি 25,000 কোটি ডলার। সো এই 25,000 কোটি হচ্ছে কি আমার ক দেশের জাতীয় আয়। এটা বুঝছো কিনা সবাই, এটা একটু বলো, ম্যাথটা বুঝছো কিনা ভাই। এটা বুঝলে তোমাদের বাকি সব ধরনের কোশ্চেন বুঝে যাবে আর কি, বুঝতে পারছো, এটা আই গেস বুঝার কথা। ওকে, তাহলে এখানে দেখো আয় পদ্ধতি বলে দিছে, দ্যাটস ওয়াই আয় পদ্ধতিতে আমরা এটা ধরছি। যদি তোমার ব্যয় পদ্ধতিতে বলতো তাহলে ব্যয় পদ্ধতি হিসাব করা লাগতো, CIG X-M, অনেক কিছু আছে। ওকে, সো সূত্রগুলো মনে রাখতে হবে। এবার ঘতে বলছিল কি কার অবস্থা বেশি একটা ভালো আছে। হ্যাঁ, এখন দেখো আমরা গতে পায়ে গেলাম, মোট আয় পেয়ে গেছে, জাতীয় আয় পেয়ে গেছি কোন দেশের, ক দেশের জাতীয় আয় পেয়ে গেছে 25,000 কোটি। আর ক দেশের জনগণ কত ছিল, ধরো এখানে তো আমরা পাবো কোন একটা দেশের, এটা তো বুঝলাম যে ক দেশের জাতীয় আয় 25,000 কোটি ডলার গ থেকে পাইছে, আর জনসংখ্যা 20 কোটি, তাহলে 25,000 ডিভাইড বাই 20, তাহলে কত 1250 তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। আর এখন আমাদের কি করতে হবে, ক্ষয়েরও আমাদের কি করতে হবে, মাথা পিছু আয় বাইর করতে হবে। এখন মাথা পিছু আয় বাইর করতে হলে আগে তো আমার কি করতে হবে, এনআইটা বাইর করতে হবে। এনআই কিভাবে বাইর করবো, ওই যে আবার জিএনপি। ওকে, সো দেখো, তো খ দেশের খাজনা হচ্ছে 5,000 কোটি, মজুরি এত, সুদ এত, এরপরে কি
এই মুনাফা এত, পরোক্ষ কর এত। ওকে, তাহলে এখানে পরোক্ষ কর শুধু একটাই আছে বাদ দেওয়ার মতো, তাহলে কি করবো, এই সবগুলো অ্যাড করে একটা বাদ দিব, বাদ দিলে আমার আসে কত, 24,000। তো এই 24,000কে আমি কি করবো, তাদের জনসংখ্যা কত ছিল, 16, তাহলে 24/16 কত হয়, $1,500। এখন দেখো ভাই, সিম্পল একটা জিনিস দেখো, একজনের আয় হচ্ছে 1200, আরেকজন হচ্ছে 1500, তাহলে কার অবস্থান ভালো, কার অবস্থান ভালো, তোমরা সিদ্ধান্তটা জানাও। একজনের ইনকাম 1500, আরেকজনের ইনকাম 1250, কার অবস্থান ভালো, কার অবস্থান ভালো ভাইয়া বলো। বলো বলো বলো। দ্রুত। হ্যাঁ দেখো, তাহলে দেখো খ দেশের ইনকাম হচ্ছে $1500 আর ক দেশের 1200, তাইলে ক দেশের ভালো হয় কেমনে, একজন বলছে ক দেশের, ভাই ক দেশের ভালো হবে কেমনে, ইনকাম যার ভালো তার অবস্থা ভালো। লাইক ধরো, হ্যাঁ ধরো কে আছে, আচ্ছা ধরো তোমার বাসায় হচ্ছে কি, ধরো যারা আছে, ধরো তোমার তোমার বিয়ে দিবে, হ্যাঁ পাত্র দেখতে আসছে, দুজন পাত্র আসছে, ধরো দুজনেরই কোয়ালিটি বাকি সব কিছু সেম, একজনের ইনকাম 1 লাখ আরেকজনের ইনকাম 5 লাখ, তাহলে তুমি কার কাছে যাবা, বাকি সব সেম, ক্যারেক্টার ম্যারেক্টার যা আছে যা বলো সব সেম, তুমি কি করবা, ইনকাম যার কাছে ভালো তার কাছেই যাবা, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সো এখানে কি মাথা পিছু আয় যার ভালো তার দেশের অবস্থা ভালো, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে ইনকাম এর হচ্ছে কি $1500, দ্যাট মিনস এর অবস্থা ভালো, বুঝছো? আচ্ছা এবার আমরা কিছু এমসিকিউ ধরি। এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী আর্থিক বাজার মূল্যকে কি বলে? একটা দেশের অভ্যন্তরে উৎপাদিত বস্তু, হ্যাঁ উৎপাদিত বস্তুগত বা অবস্তুগত দ্রব্য সামগ্রী আর্থিক বাজার মূল্য কি বলি? একটা দেশের অভ্যন্তরীণ যদি হয় সেটাকে আমরা কি বলি ভাই? দেশজ বলি। ওকে, এটাকে কি বলি? দেশজ উৎপাদন। ওকে, দেশজ উৎপাদন। ম্যাক্রো ইকোনমিক শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? ম্যাক্রো ব্যক্তিগত জাতীয় আয়, ব্যক্তিগত ফার্মের আয়। তো আমরা বলছি ম্যাক্রো মানে কি সামগ্রিক বা সামষ্টিক, এটা কি শুধু ব্যক্তি হিসাব করবে না বা কোনো একটা একক প্রতিষ্ঠান করবে না, এটা জাতীয় জাতীয় হিসাব করবে। ওকে, দেশে ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে কি? দেশে ভৌগোলিক সীমার মধ্যে হইলে কি হবে? ভৌগোলিক সীমার মধ্যে হইলে দেশজ, কি হবে? দেশজ। আর যদি এটা কি হয় আমার বাইরের দেশেরটা হিসাব হয় তা তখন হয় কি জাতীয়। ভৌগোলিক সীমা আছে, এটা তো গেল। মোট জাতীয় উৎপাদন জিএনপি এর পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, এখানে অনেক বেশি তোমাদের কনফিউজ করে দিচ্ছে, মানে ইউজুয়ালি যেটা ইউজ হয় সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তুমি বইতে দেখবে, একাডেমিক বইতে, হ্যাঁ উৎপাদন মানে উৎপাদিত পণ্যটাকে বুঝে। এখানে কিন্তু দেখো গ্রস ন্যাশনাল প্রোডাকশনে দেওয়া আছে, বাট বেসিক্যালি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হয়, তুমি বইতে সাইডে দেওয়া আছে দেখবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে জাতীয় উৎপাদন বলতে প্রোডাক্টটাকেই বোঝায়, মানে পণ্য না বলে পণ্যটা যে উৎপাদন হচ্ছে উৎপাদন দ্বারা পণ্যটাকে বোঝায়, বুঝছো? মানে বইতে দেওয়া আছে, বাট প্রোডাকশন হইলে এটা ভালো হইতো, মানে এখন কেন এরকম দেওয়া হয়েছে? নিচের কোনটি নির্ণয় অবচয় ব্যয় বিবেচনা করা হয়? অবচয় ব্যয় কোনটার ক্ষেত্রে বের হয় বলো তো? জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, নিট জাতীয় উৎপাদন। অবচয় হিসাব করা হয় কিসের ক্ষেত্রে? অবচয় আমরা বলছি কি যখন আমরা কোনো কিছু নিট বের করব, নিট বের করতে গেলে কি করতে হয়? আমাদের অবচয়টা বাদ দিতে হয় নিট বের করতে গেলে। তো নিট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে আমরা অবচয়টা বাদ দিয়ে করতে হবে। ওকে,
মোট থেকে যখন নিটের হিসাব আসবে তখনই অবচয় বাদ যাবে। আর দেশি বিদেশি নাগরিকগণ মিলে এক বছরে যে দ্রব্য উৎপাদন করে তার সমষ্টিকে কি বলে? তো আমরা বলছি দেশি বিদেশি নাগরিক। দেশি বিদেশি নাগরিক বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে ভাই? দেশি বিদেশি নাগরিক বলতে বেসিক্যালি বোঝাচ্ছে আমার দেশের ভিতরে, দেশের ভিতরে বলতে মোট দেশজ উৎপাদন। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্র কোনটি? জাতীয় উৎপাদন কোনটা বলো? মোট জাতীয় উৎপাদন মানে জিএনপি। জিএনপি জিএনপি সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এক্স মাইনাস সি সি। কি হবে বলো? দ্রুত দ্রুত দ্রুত, সময় নেই, বলো। আরো অনেকগুলো কোশ্চেন আছে। আয় পদ্ধতি আর ব্যয় পদ্ধতির হিসাবটা তো আছে তোমাদের, এক্স এম এক্সপোর্ট ইম্পোর্ট সব শিখিয়ে দিলাম না? ওকে, আয় পদ্ধতি হচ্ছে আর ডাব্লিউ আই পি, হ্যাঁ, আর কি বলে ব্যয় পদ্ধতিতে হচ্ছে কি এক্স এম, এটা থাকবে। এক্স এমটা মনে রাখবে, তাইলে হবে সিআইজি আর সিআইজি এক্স এম। ওকে, মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? এটাকে আমরা বলি মাথাপিছু আয়। ভাই মোট জনসংখ্যাকে, মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাই? মাথাপিছু আয়। মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন অপচয়জনিত ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? সো মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা অপচয় বাদ দিই তাহলে কি পাবো? নিট জাতীয় উৎপাদন। এটা তো স্বাভাবিক, তোমরা পারো। এগুলো সব শিখাইছি, বুঝছো? এগুলো মানে না পারার কিছু নাই, জাস্ট এগুলো হচ্ছে কি একটা স্যাম্পল দেখাইতেছি। এই যে বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো, যেন তোমাদের মানে মনে ভয় না হয়ে যাবে কি কোশ্চেন আসবে। একটি দেশের অর্থনৈতিক অবস্থা পরিপূর্ণ প্রকাশ পায় কোনটিতে? মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, জাতীয় আয়। জাতীয় আয় দেশের অবস্থা প্রকাশ পায়, এই যে এটা কিন্তু তুমি কিন্তু গন্ডগোল লাগাই ফেলবা, ঠিক আছে? মনে রাখিও জাতীয় আয়, তুমি দেশজ জাতীয় উৎপাদন দেখা কিন্তু গন্ডগোল লাগাও না। কত সময়ের জন্য জাতীয় আয় প্রণয়ন করা হয়? কি জাতীয় আয় মানে জাতীয় আয় হিসাবটা কয় বছরের জন্য করা হয় বলো তো? আমরা বলছি কি সাধারণত এই সময়কালটা থাকে 1 বছর। আয় পদ্ধতিতে জিএনপির সূত্র কোনটা? আয় পদ্ধতিতে জিএনপি আর ডাব্লিউ আই পি, এই যে দেখো এটা আর কি ইন্টারেস্ট প্রফিট যেটা থাকবে, এখানে একটু লেখা ভেঙে গেছে, এটা পি হবে। হ্যাঁ, একটা হবে আই, একটা হবে আই, একটা হবে পি, মানে ইন্টারেস্ট। এটা হচ্ছে কি রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট। ওকে, মানে ইনকাম যেটার মাধ্যমে হয় আর কি। জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটি? জাতীয় আয়, হ্যাঁ, এনআই। এনআই এর ক্ষেত্রে আমরা বলছি কি দেখো জিএনপি মাইনাস ডিসি। ওকে, এখন এই জিএনপি মাইনাস ডিসির বদলে আমরা বসাইতে পারি এনএনপি। এরপরে কি বলছিলাম? 3টা মাইনাস থাকে আর একটা প্লাস, কি টিআই, টিপি, এসজি মাইনাস আর এসবি প্লাস। ওকে, এই তো এটাই। আই গেস তোমাদের কোশ্চেন কমন পড়তেছে কিনা, যা পড়াইছে ওইটা থেকে আসতেছে কিনা, যা বলছি যে ভাই এইভাবে এইভাবে আসে। হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের কোশ্চেন, রাজশাহী বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, এটা এভাবে আসতেছে কিনা মানে তোমাদের কি মনে হচ্ছে? জাতীয় আয় পরিমাপের সূত্র আছে, এটা তো গেল। এনডিপি নির্ণয় সূত্র কোনটি? এনডিপি কোত্থেকে আসছে ভাই? জিডিপি থেকে। সো জিডিপি থেকে আমরা যখন কি করব? ডিসি বা সিসিএ, সিসিএ অথবা ডিসি বাদ দিব, জিডিপি থেকে যখন এটা বাদ দিব তখন এনডিপি আসবে। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হয়। দেখো ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ে কোনটা অন্তর্ভুক্ত হবে? ব্যয় পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে কি ছিল ভাই? সি প্লাস আই প্লাস জি, হ্যাঁ, এক্স এম। তাহলে এখানে কি আছে দেখো তো? সি প্লাস আই প্লাস, সিতে কি ছিল? পেনশন, স্টক, বেকার ভাতা, ভোগ, ভোগ ছিল না? সি আই জি। সি হচ্ছে কি ভোগ ব্যয়, কনজিউম, হ্যাঁ, এরপরে আই ইনভেস্টমেন্ট, আর জি হচ্ছে গভর্নমেন্টের এক্সপেন্স আর কি, খরচ। ব্যয় পদ্ধতি, আচ্ছা এটা তো গেল।
কোনটি আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় বাদ দিতে হয়? আচ্ছা, কোনটি আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় বাদ দিতে হয়? ওকে, আয় পদ্ধতিতে কি আছে? আয় পদ্ধতিতে জাতীয় আয় RWIP। ওকে, এরপরে বাদ দিতে হয় কি? খাজনা, মুনাফা, মজুরি, হস্তান্তর পাওনা, ওই যে এই যে কি বলে হস্তান্তর পাওনা, কি বলে ওই যে ইয়া দেয় না, কি বলে এটাকে, গভর্নমেন্ট যে বিভিন্ন ভাতা টাতা দেয় ওগুলা। ওকে, আমরা বলছি কি জাতীয় আয় কিন্তু আমার এই যে কি বেকার ভাতা, ফ্রিল্যান্সার ভাতা, কৃষক ভাতা এগুলা অ্যাড হবে না, ফ্যামিলি কার্ড এগুলো জাতীয় আয়তে অ্যাড হবে না, ব্যক্তিগত আয়তে অ্যাড হবে। ওকে, তাহলে কি হস্তান্তর পাওনা বাদ দিতে হবে আমাদের। এটা বেসিকটা পড়লে তুমি এমসিকিউ এমনিতেই পারবা। জীবনযাত্রার মান নির্ভর করে যার উপর, তা হলো জিএনপি, জিডিপি, সিসিএ। কি হবে? জিডিপি, জিএনপি। আচ্ছা, ওকে, জাতীয় পরিমাপের পদ্ধতি কোনটি? জাতীয় আয়, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। হ্যাঁ, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি এই দুইটা, মানে 1 ও 3 এগুলো পারবো, মানে যা পড়ছি তার ভিতরে, এর বাইরে কিন্তু কিছু না। জাতীয় আয় পরিমাপের সমস্যা কি? জাতীয় আয় পরিমাপের সময় আমাদের দ্বৈত গণনা হয়। হ্যাঁ, কর কর ফাঁকি হয়, প্রত্যক্ষ কর, দ্বৈত গণনা, এটা একটা সমস্যা। আর আমরা ট্যাক্স টুক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করি, বাঙালি জাতি চুরি চামারির অনেক বেশি স্বভাব। ওকে, বিদেশে অবস্থানরত একটি দেশের অধিবাসী কর্তৃক উৎপাদিত পণ্য, বিদেশে অবস্থানরত একটি দেশের অধিবাসী কর্তৃক উৎপাদিত পণ্য অন্তর্ভুক্ত হবে। মানে বিদেশে আছে আমার দেশের নাগরিক, তাহলে কি হবে? এটা কোথায় যাবে? জিএনপিতে। কোথায় যাবে ভাই? জিএনপিতে। মোট জাতীয় উৎপাদন আর নিট জাতীয় উৎপাদন এই দুইটা যাবে, দেশজ তো যাবে না, বাদ। তাহলে 1 ও 3। ওকে, 1 ও 3, এই যে 1 ও 3 আর কি খাতায়। ওকে, সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে? সো এতটুকু ইয়ে করলে হবে, বাকি সব মোটামুটি সেমই এগুলাই। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে করতে পারো, নাহলে আজকের মতো আমরা এখানে কি করব, বিদায় নিব। ওকে, বলো। অনেকে ভুল করছে একটা কোয়েশ্চেনে, তোমাদের কোয়েশ্চেন অনেক পরে পরে আসতেছে, তো কমেন্ট বুঝতেছি না। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। কোয়েশ্চেন আছে? না থাকলে আজকের মতো আমরা এখানে বিদায় নিব। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী দিন অন্য কোনো টপিকে। ওকে, আমি কিছুক্ষণ সময় দিব, এরপরে কি করব, আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে। প্রশ্ন আছে ভাইয়ারা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবা, সময়টাকে কাজে লাগাবা। আল্লাহ হাফেজ, টাটা।